আসসালামু আলাইকুম। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি সবাই তোমরা জানাও, আর কে কোথা থেকে দেখছো এই লাইভটি আজকের। এবং তোমরা জানো আজকে তোমাদের জিএসটি বায়োলজি কোর্সের প্রথম ক্লাস শুরু হচ্ছে এবং সেই ক্লাসটি হচ্ছে, দেখো কত সুন্দর একটা ঘাসফড়িং, এই ঘাসফড়িং নিয়ে। ঘাসফড়িং দেখতে সুন্দর, পড়তে খুবই কঠিন, তাই না? আজকে ক্লাসের শুরুতেই বলে রাখি যে তোমরা ধরে রাখো একদম নতুন করে একটা তোমাদের জার্নি শুরু করলে, যে জার্নিতে আমি তোমার মিল্টন ভাইয়া আমরা সবাই তোমাদের সাথে রয়েছি। একটাই কথা, এটা তোমার কিন্তু লাস্ট লড়াই। সো এই লড়াই কিন্তু কখনো নিজের মনোবল হারানো যাবে না। আর হ্যাঁ, এখানে যারা যারা তোমরা রয়েছে সবাই কিন্তু জিএসটির পরীক্ষার্থী, তাই না? সো সবার কিন্তু মেন্টাল সিচুয়েশন সেম। তোমাকে লড়াই করতে হবে, নিজের সাথে লড়াই করতে হবে, অনেক কিছুর সাথে তোমাকে লড়াই করতে হবে। সো লড়াই করে মানসিকতা কখনোই ছাড়া যাবে না। সো ক্লাসের শুরুতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তুমি তোমার সর্বোচ্চটাতে জাস্ট শুধু সাহস নিয়ে দাঁড়ায় থাকো, দেখবা হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি তোমাদের সবার কথা একটু শুনতে যাচ্ছি। ক্লাসের শুরুতে যে জিনিসটা দরকার, হ্যাঁ আমার মনে হয় যে সবকিছু ক্লিয়ার আর কি, বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। ওকে, সো আজকে আমাদের যেহেতু ক্লাসের শুরুতে তোমাদের অনেক কিছু প্রশ্ন থাকবে। আমরা ক্লাস করতে করতে তোমাদের সাথে সেটা আলোচনা করব। আর আজকে ক্লাসটা আমরা কিভাবে করাবো, ক্লাসটা করাবো হচ্ছে তোমাদের কয়েকটা প্যাটার্নে। প্যাটার্ন নাম্বার 1, আমি যে তোমাদের ঘাসফড়িং নিয়ে আজকে আলোচনা করব, এমসিকিউ সলভ করব এবং কিছুক্ষণ পরে আমরা বইয়ের গুরুত্বপূর্ণ যে টপিক, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। এটা শেষ হওয়ার পরে এইটার দাগানো পিডিএফ পাবে। বইয়ের একটা লেকচার শিট সহ তোমাদের জন্য তৈরি করা হয়েছে, সেই লেকচার শিটও তোমরা পাবে এখানে, মানে আমি আপলোড করে দিব আর কি তোমাদের। এবং তোমাদের একটা পরীক্ষাও হবে আর কি, বোঝা গেছে এই জায়গাতে? সো আমাদের একদম যারা জিরো থেকে শুরু করতে চাও তাদের জন্য ধরে রাখো যে একদম দুর্দান্ত একটা প্রিপারেশন, তোমরা প্রিমিয়াম একটা প্রিপারেশন পাবে আর কি। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বাচ্চা কাচ্চা দেখছে, ভাইয়া বইটা পড়ায় দিয়েন। হ্যাঁ বাবা, সব কিছু আছে। আচ্ছা, আমি আমার পরিচয় দেওয়া হয়নি। আমার পরিচয়, আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল, আমি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। অ্যান্ড এই তো বর্তমানে তোমাদের এডটেক প্ল্যাটফর্মের সাথে এবং আমার নিজের যে পেশা ডাক্তারি পেশা, এই দুটার সাথে আমি জড়িত রয়েছি। সো তোমাদের সাথে একটা দুর্দান্ত একটা ক্লাসের আমরা অপেক্ষায় রয়েছি এবং তোমাদের একটাই কথা, সেটা হচ্ছে তোমরা আজকের ক্লাসটা ধরে রাখো, তুমি শুধু শুনে যাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি শুনে যাবা। এর আগে অনেক ক্লাস করছো হয়তো বা, তুমি অনেক কিছু তুমি জানো, কিন্তু আজকের ক্লাসটা তুমি শুনে যাবা। দেখবা এই শোনা জিনিসটা তোমার ব্রেনে অনেক রেজোন্যান্স ক্রিয়েট করবে এবং তুমি দেখবা আলটিমেটলি তোমার এই কথাগুলো কানে বাজবে এবং তুমি ভালো করবা সেই জায়গাতে। অফকোর্স তুমি ভালো করবা। আচ্ছা, আমার একটু শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর কি। আমি হয়তো খুব বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারবো না তোমাদের ক্লাসটা, আমাকে মাঝে মধ্যে একটু বসে রেস্ট নিতে হবে। আর তোমাদের এই ক্লাস আমি খুব লেন্দি করব না, আমি আগেই বলে দিচ্ছি, কোনো লেন্দি ক্লাস হবে না, যা হবে টু দ্য পয়েন্টে ক্লাস করবো আর কি আমরা। ওকে, সো নো টেনশন। আচ্ছা, আমরা কি তাহলে ক্লাসটা শুরু করব? তোমরা যদি বলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা একটু শুরু করে দিই। তোমরা সবাই রেডি কিনা? রেডি হলে আমাকে একটু জানাও। আজকের ক্লাসটা তাহলে আমরা ধীরে সুস্থে শুরু করার চেষ্টা করি আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে ফেলি। সবার রেসপন্সটা কিন্তু আমি দুর্দান্ত ভাবে চাই আর কি। আচ্ছা, তোমাদের ক্লাসটা তাহলে শুরু হয়ে গেল, আজকের জিএসটির দুর্দান্ত একটা ক্লাস। ওকে, আচ্ছা চলো, দেখতে পাচ্ছ চমৎকার একটা ঘাসফড়িং। আজকে তোমাদের ঘাসফড়িং সবচেয়ে চমৎকার ভাবে আমি তোমাদেরকে শেখাবো আর কি। দেখো প্রত্যেকটা টপিক বেসড আলোচনা কিভাবে আজকের ক্লাসটা থেকে করব, তুমি শুধুমাত্র দেখে থাকো আর কি। ওকে, আমি আমি আপনার পড়ানো দেখেছি ভাই। আচ্ছা, ওকে, আচ্ছা সমস্যা নাই, এই যে এখানে পড়ানো হচ্ছে আর কি, এখানে আমি তোমাদেরকে পড়াচ্ছি তাহলেই হবে আর কি। ওকে, আগে পড়ানো এখন পড়ছো। ওকে, ডান, লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসি আর কি। দেখো প্রথমে আজকে লেকচারের শুরুতে তোমাদের কয়েকটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে ঘাসফড়িং এর যখন আমি শুরু করব, ঘাসফড়িং এর শুরুতেই ঘাসফড়িং এর কথা লেখা রয়েছে, এর বৈজ্ঞানিক নাম কি। ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নামটা কিন্তু অনেক ধরনের বৈজ্ঞানিক নাম রয়েছে, বাট ক্লাসে বা বইয়ে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে
পয়কিলোসেরাস পিকটাস। তাহলে বৈজ্ঞানিক নামের যদি আমি একটু কথা বলি, বৈজ্ঞানিক নামের যদি কথা বলা হয় তাহলে প্রথম নামটা যেটা আসবে সেটা হচ্ছে POE, পই, KILO, পয়কিলো, CERUS, পয়কিলোসেরাস পিকটাস, PICTUS। আমার সাথে সাথে তোমরা নোটও করতে পারো, এটা হচ্ছে তার বৈজ্ঞানিক নাম। এখন আসি, এই যে ঘাসফড়িং, এই ঘাসফড়িংয়ের সারা পৃথিবীতে কত প্রজাতি রয়েছে? 20,000 প্রজাতি রয়েছে। কত প্রজাতি? 20,000 প্রজাতি। আর আমাদের বাংলাদেশে বিডিতে রয়েছে 20 প্রজাতির। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বিডিতে রয়েছে কত প্রজাতির? 20 প্রজাতির। ওকে, মনে থাকবে। এখন আসো, এই ঘাসফড়িং এর কিছু দুষ্টু ঘাসফড়িং থাকে যাদেরকে বলা হচ্ছে পঙ্গপাল। যাদেরকে কি বলা হচ্ছে বলতো? পঙ্গপাল। এরা দুষ্টু, লোকাস্ট। এদেরকে বলা হচ্ছে লোকাস্ট বলা হচ্ছে, তাই না? এরা হচ্ছে দুষ্টু পোলাপান। এরা এক এক দিনে অনেক ক্ষেত্রে 15 কিলোমিটার পর্যন্ত তারা পথ পাড়ি দিতে পারে। তাহলে বলো তো এরা কত কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে? 15 কিলোমিটার পর্যন্ত তারা পথ পাড়ি দিতে পারে। ওকে, আচ্ছা আসি এরপরের দিকে। আমাদের এখন একটু প্রশ্নটার দিকে আমরা একটু মনোযোগ দিই আর কি। দেখো কি বলেছে, ঘাসফড়িং এর ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে তাদের মস্তক গঠিত হয়। মূলত কয়টা ভ্রূণীয় খণ্ডক থাকে? তোমরা অনেকেই জানো ঘাসফড়িং এর মস্তিষ্কের ভ্রূণীয় খণ্ডক হচ্ছে কয়টি বলো তো? 6টি। তোমরা জানো উত্তরটা, উত্তরটা হবে 6টি। আমি জানি এটাতে রাইট অ্যান্সার হচ্ছে 6। কিন্তু এইখানে একটা কথা আমি তোমাদেরকে যোগ করতে চাই, সেদিকে একটু মনোযোগ দাও আর কি। সেটা হচ্ছে, যদি যদি কখনো বলা হয় ভ্রূণীয় খণ্ডক, আমি আবারও বললাম মনোযোগ দাও, মস্তিষ্কের যদি কখনো বলা হয় ঘাসফড়িং এর মস্তিষ্কের ভ্রূণীয় খণ্ডক, ভ্রূণীয় খণ্ডক কতটি? তাহলে উত্তর দিবা 6টি। উত্তর দিবা কতটি? 6টি। আর যদি কখনো বলা হয় মস্তিষ্কের, লিখে দিলাম মস্তিষ্কের। ওকে, আর যদি কখনো বলা হয় ঘাসফড়িং এর মস্তিষ্কের বহি কঙ্কাল, বহি কঙ্কালের খণ্ড কতটি? যদি কখনো আসে বহি কঙ্কাল তাহলে উত্তর দিবা কিন্তু তুমি 4টি। এটাকে আবার 8 ধরে রেখো না, আমি এইদিকে 4টি লিখে দিলাম তারপরেও ইংরেজিতেও। তাহলে দেখো কতটা ক্রিটিক্যাল একটা জিনিস হইতে পারে। যদি কখনো আসে যে ভ্রূণীয় খণ্ডক, মস্তিষ্কের ভ্রূণীয় খণ্ডক, তাহলে হবে 6টি। আর যদি কখনো আসে ওদের মস্তিষ্কের বহি কঙ্কাল থাকে, বহি কঙ্কালের খণ্ড কতটি? খণ্ড হচ্ছে 4টি। খণ্ড কতটি বলতো? 4টি। ওকে, এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে থাকে হচ্ছে ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। আমি আবারও বলে দিলাম কি কি বলতো। একটার নাম হচ্ছে ভার্টেক্স, একটার নাম কি বলতো? ভার্টেক্স। ওকে, ভার্টেক্স 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে জেনা, 2 নাম্বার কি? জেনা, 3 নাম্বারটা হচ্ছে ফ্রন্স, 3 নাম্বারটা কি? ফ্রন্স, এবং 4 নাম্বারটা হচ্ছে ক্লাইপিয়াস, ক্লাইপিয়াস। ওকে, ক্লাইপিয়াস। এখন একটু খেয়াল করি, দেখো এর মধ্যে যেটা ভার্টেক্স, ভার্টেক্সটা কি জানি জানো? আমাদের এই যে মাথা থাকে না, এই মাথার যেই জাস্ট উপরে যে সবচেয়ে উঁচা খণ্ডটা, এটাকে বলা হয় ভার্টেক্স। তাহলে আমাদের ব্রেনেরও আমাদের মাথার একটা ভার্টেক্স থাকে, একদম উপরের যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ভার্টেক্স। তাহলে এটা গুরুত্বপূর্ণ আসতে পারে যে বলো তো ভার্টেক্স, এটা কি বলা হয়েছে? ভার্টেক্স, রাইট? তাহলে বলো ভার্টেক্সটা কি হবে? ভার্টেক্সটা হচ্ছে একদম এদের উপরের অংশ আর কি। আচ্ছা, এরপরে তোমাদের এই বহিকঙ্কাল নিয়ে আমি আরেকটু কথা যেতে চাই। এই বহিকঙ্কালের অপর নাম হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে এপিক্রেনিয়াম, এপিক্রেনিয়াম। আবারও বলো কি নাম? এপিক্রেনিয়াম। কেন এপিক্রেনিয়াম? এপি মানে বাইরে আর ক্রেনিয়াম মানে মাথার খুলি, যার আরেকটা নাম হচ্ছে হেড ক্যাপসুল। বলো আরেকটা নাম কি? হেড ক্যাপসুল। তাহলে বলো আমরা কত কিছু পেয়ে গেলাম এখানে আর কি, তাই না? আমরা এখানে কত কিছু পেয়ে গেলাম। তোমরা কি মোটামুটি বুঝতে পারছো? যারা ক্লাসটা করছো তারা, আমরা একটু জাস্ট একটু বলো যে না ওকে, ইটস অল অ্যাবাউট ওকে। আমি তোমাদের আজকে যে ক্লাসের এক্সপিরিয়েন্স পাবে, একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স পাবা। ওকে, তোমরা অনেক জায়গায় ক্লাস করে আসছো, আমি হয়তো তোমাদের অনেকের কাছে নতুন মানুষ, আমি জানি এই জায়গাটাতে, বাট তুমি খুব খারাপ কিছু পাবা না। এতটুকু জাস্ট শুধু আস্থা রাখো, জাস্ট আস্থা রেখে যাও। দেখো আমাদের মোটামুটি ঘাসফড়িং এর অনেক কিছু পড়া কমপ্লিট। এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল ডান, এই জায়গাটাতে ডান। ওকে, সো এই যে অনেকে উত্তর দিচ্ছে আর কি। ওকে, ভেরি গুড। চলো এরপরে অল ইজ ওকে, আমরা এইভাবেই আগাবো, বুঝছো? এমসিকিউ সলভ করে মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য পুরো অধ্যায়টা কমপ্লিট করে ফেলা।
দয়া করলে আমি তোমাদের দাগানো বই যদি তোমরা চাও আমাকে কমেন্টসে জানিও, আমি তোমাদের দাগানো বইও দিয়ে দিব আর কি এটাতে। চলো এরপরের দিকে যাই আর কি। দেখো আমাদের উত্তর হয়েছে 6, ডান। এরপরের দিকে আমরা যাই। দেখো ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নিচের কোনটি? চমৎকার একটা প্রশ্ন। ঘাসফড়িং এ অনেকগুলো খণ্ড থাকে, অনেক কিছু মুখপাঙ্গের খণ্ড থাকে, তাদের যে অ্যান্টেনা থাকে, অ্যান্টেনার খণ্ড থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো ঘাসফড়িং এর মুখপাঙ্গের খণ্ড বা অংশ নিচের কোনটি? দেখি এটা তোমরা অনেকেই জানো। ঘাসফড়িং এর মুখপাঙ্গ নিয়ে এখন আমরা একটু কথা বলি আর কি ফার্স্ট অফ অল। ওকে, তাহলে আমরা মূলত একটু চলে যাব কোথায়? আমরা মূলত চলে যাব পিডিএফ এর দিকে। আমরা একটু চলে যাব, আমরা কোশ্চেন পড়বো আর আমরা মূলত ব্যাখ্যা করব আর কি। চলো আমরা যাব ঘাসফড়িং এর মুখপাঙ্গের দিকে। ওকে চলো, এই হইতেছে আমাদের আজকের ঘাসফড়িং এর মুখপাঙ্গ, রাইট? এই জায়গাটাতে আচ্ছা দেখি আর কি আমরা এটাতে ঘাসফড়িং এর মুখপাঙ্গের আমরা এই জায়গাটাতে একটু দেখি। দেখো ঘাসফড়িং এর মুখপাঙ্গ মূলত এদের ভাগ হচ্ছে 5টি। তাহলে ঘাসফড়িং এর মুখপাঙ্গের যদি আমি কথা বলি তাহলে এদের পয়েন্ট হবে কয়টা বলো তো? 5টি। ওকে, আমার মনে হয় লেখা দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে লেখা দেখা যাচ্ছে আর কি তোমাদের, আমি আশাবাদী। বাট এরপরেও আমি একটু দেখে নিই, হয়তো একটু ব্রাইটনেসটা আমি যদি একটু কমাই দিই তাহলে মেবি একটু বেটার হবে, একটু বোঝা যাবে হয়তো বা। গুড, বোঝা যাচ্ছে আর কি। চলো ঘাসফড়িং এর মুখপাঙ্গ হচ্ছে 5টি। 5টির মধ্যে দেখো কি কি। 5টির মধ্যে এখানে লেখা রয়েছে কি বলতো? ল্যাব্রাম। কি লেখা রয়েছে? ল্যাব্রাম। ওকে বাচ্চারা, এই ল্যাব্রামটা একটু একটু মনে রাখবা। ল্যাব্রামকে কি বলা হয় জানো? ল্যাব্রামকে, এই যে ল্যাব্রাম, এই ল্যাব্রামকে বলা হচ্ছে উপরের ঠোঁট, ওষ্ঠ। কি বলা হচ্ছে বলতো? ওষ্ঠ। কোন ওষ্ঠ? উপরের ওষ্ঠ, উপরের ওষ্ঠ, রাইট? ল্যাব্রাম উপরের ওষ্ঠ গেল। এই ল্যাব্রামের নিচে দেখো লেখা রয়েছে ল্যাবিয়াম। এই ল্যাবিয়াম হচ্ছে নিচের ওষ্ঠ। ল্যাবিয়াম হচ্ছে কিসের ওষ্ঠ? নিচের ওষ্ঠ, রাইট? ল্যাবিয়াম হচ্ছে নিচের ওষ্ঠ। ওকে, এখন এরপরে দেখো এই যে দাঁত থাকে আর কি, বুঝছো? এদের দাঁত, এই যে দেখো দন্তক, এই যে এগুলাকে বলা হয় দন্তক বা দাঁত। এটাকে বলা হচ্ছে কি? ম্যান্ডিবল। ম্যান্ডিবলের প্রধান কাজ কি জানো? যে কোনো জিনিসকে কাটাকাটি করা। এবং তোমাদের জন্য একটা এমসিকিউ বলে রাখি, আমাদের যে মুখমণ্ডল, আমাদের এই মুখমণ্ডলের একমাত্র নরনশীল অস্থি, আমি যে কথা বলছি না, একমাত্র নরনশীল অস্থি হচ্ছে কোনটা জানো? এই যে ম্যান্ডিবল। এরপরে দেখো লেখা রয়েছে ম্যাক্সিলা। কি লেখা রয়েছে? ম্যাক্সিলা। এই ম্যাক্সিলাটা এদের ইম্পর্টেন্ট, মনে রাখবা। ঘাসফড়িং এর মুখপাঙ্গের খণ্ড হচ্ছে 5টা, আবার ম্যাক্সিলার পয়েন্ট বা অংশ হচ্ছে 5টা। যেমন গোড়ার যে অংশ সেটাকে বলা হয় কার্ডো, এরপরে থাকে স্টাইপস, এরপরে দেখো এই যে অংশটা দেখো নখের মতো, এটাকে বলা হয় ল্যাসিনিয়া। তাহলে ল্যাসিনিয়া কিসের মতো বলো তো? ল্যাসিনিয়া হচ্ছে নখের মতো। আমি আবারও লিখে দিলাম, ল্যাসিনিয়া কিসের মতো বলো তো? নখের মতো। এরপর দেখো এই যে পয়েন্টে লেখা রয়েছে এটা হচ্ছে গ্যালিয়া। গ্যালিয়া কাজ করে ঢাকনা হিসাবে। বলো গ্যালিয়া কি হিসাবে কাজ করে বলো তো? ঢাকনা হিসাবে কাজ করে। আর এই যে দেখো ম্যাক্সিলারি পাল্প, এই ম্যাক্সিলারি পাল্পের দেখো খণ্ড আবার 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে বলো ম্যাক্সিলারি পাল্পের খণ্ড কয়টা? 5টা। ক্লিয়ার এতটুকু জিনিস? ওকে, বোঝা গেছে। এবং এই লাস্টের দিকে দেখো এখানে লেখা রয়েছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস মনে রাখবা, হাইপো মানে নিচে, ওকে? হাইপো মানে কি? নিচে। এবং এই যে ফ্যারিংস, ফ্যারিংস মানে হচ্ছে খাদ্যনালী, আমাদের মূলত যেটাতে খাবার যাচ্ছে, এটা কাজ করে উপজিহ্বা হিসেবে। কি হিসেবে কাজ করে বলতো? উপজিহ্বা হিসেবে কাজ করে হাইপোফ্যারিংস। এখন তোমাদের এখান থেকে আমি যদি কাজের কথা বলি, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসবে, সেটা হচ্ছে খেয়াল করে দেখবা যে এই যে ল্যাবিয়াম এবং ম্যাক্সিলা নিয়ে আমি তোমাদের একটু কথা বলবো। ম্যাক্সিলার প্রধান কাজ হইতেছে কি জানো? খাবারটাকে তার মুখের ভেতরে ঢুকানো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এ খাদ্য হরণ রোধ করবে। মানে আরেকটা যখন ঘাসফড়িং এসে তার খাবারটা টেনে নিবে, এই ম্যাক্সিলা খাবারটাকে দিবে না, মানে খাদ্যকে হরণ রোধ করবে। তাহলে যদি কখনো আসে ম্যাক্সিলার একটা গুরুত্বপূর্ণ কাজ বলো, এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে হরণ রোধ। হরণ রোধ কি? হরণ রোধ, খাদ্য হরণ রোধ। কি হরণ রোধ? খাদ্য হরণ রোধ গেল। এরপরে ল্যাবিয়াম, এরাও অনেক কাজ করে, বাট সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ ল্যাবিয়ামের, সেটা হচ্ছে কি জানো? ল্যাবিয়ামের কাজ হচ্ছে খাদ্য নির্বাচন। এই যে সামনে নির্বাচন আসতেছে না 12 তারিখে, খাদ্য নির্বাচনে সহায়তা করে, কোনো কথা হবে না। আর ম্যান্ডিবল কি করে? ম্যান্ডিবল দাঁত থাকে, তাহলে ম্যান্ডিবলের প্রধান কাজ হচ্ছে কাটাকাটি করা, খাদ্যকে কাটাকাটি করা। ক্লিয়ার?
তাহলে দেখো কি ল্যাব্রাম, ল্যাব্রাম ও উপরে হচ্ছে ল্যাবিয়াম, উপরের ওষ্ঠ, তারপরে ল্যাব্রাম উপরের ওষ্ঠ, ল্যাবিয়াম হচ্ছে নিচের ওষ্ঠ, হাইপোফ্যারিংস কি হিসেবে কাজ করে? উপজীব হিসেবে কাজ করে, ম্যান্ডিবল কাটাকাটি কাজ করে, ম্যাক্সিলা দেখো ম্যাক্সিলার খণ্ড কয়টা? 5টা খণ্ড, গোড়ার খণ্ড কার্ডো স্ট্রাইপস, ল্যাসিনা কিসের মতো? নখের মতো, এটাকে ঢেকে রাখে কে? গ্যালিয়া। আর ম্যাক্সিলারি পাল্প এটা একটা সংবেদী অঙ্গ, কারণ কি এখানে রোম থাকে, রোম থাকে। আর ম্যাক্সিলারি পাল্পের খণ্ড কয়টা বলো তো? 5টা খণ্ড। ব্যাপারটা কি ক্লিয়ার? চলো এখন আমরা একটু সলভের দিকে একটু চলে যাই আর কি, চলো দেখি আমাদের সলভের দিকে চলে যাই। বলো ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নিচের কোনটি? ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নিচের কোনটি? দেখি তো কি কি থাকে আর কি। ক্লাইপিয়াস, এই একটু আগে পড়াইছে না মস্তকের বহিকঙ্কালের খণ্ডের নাম ক্লাইপিয়াস, তার মানে ক্লাইপিয়াস হচ্ছে না। এরপরে দেখো পেডিসেল, পেডিসেল কার অংশ জানো? পেডিসেল হচ্ছে অ্যান্টেনার অংশ, ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ, অ্যান্টেনার অংশ। ঘাসফড়িং এর অ্যান্টেনার 3টা পয়েন্টস থাকে। কয়টা পয়েন্টস থাকে? 3টা পয়েন্টস থাকে। কি কি চলো একটু দেখে ফেলি। স্কেপ পেডিসেল, স্কেপ পেডিসেল, আর একটা হচ্ছে ফ্লাজেলাম। স্কেপ পেডিসেল এবং কি বলতো? ফ্লাজেলাম। তাহলে বলো ঘাসফড়িং এর অ্যান্টেনার কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। কি কি? স্কেপ পেডিসেল এবং ফ্লাজেলাম। এর মধ্যে মনে রাখবা যেটা পরীক্ষাতে তোমাদের বারে বারে আসে, ফ্লাজেলামের খণ্ড হচ্ছে 25টি। বাচ্চারা আমার সাথে সাথে বলো ফ্লাজেলামের খণ্ড কতটা? 25টা। তাহলে পেডিসেল এইটাও হচ্ছে না। ওকে, এরপরে দেখো ভার্টেক্স, ভার্টেক্স তো এই যে দেখো আমাদের মাথার উপরের অংশ, তাই না? তার মানে এটা হচ্ছে বহিকঙ্কালের অংশ, মস্তিষ্কের, এটা হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? ল্যাবিয়াম। আর বলো তো ল্যাবিয়াম একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সামনে নির্বাচন, তাহলে ল্যাবিয়াম কি করবে? নির্বাচন করবে। কি নির্বাচন করবে? যেটা কাজে সবচেয়ে আছে সেটা হচ্ছে খাদ্য নির্বাচন। কি নির্বাচন করবে রে বাচ্চারা? বলো খাদ্য নির্বাচন। ক্লিয়ার? এই বলো তোমরা সবাই বলো ক্লিয়ার কিনা। ভেরি গুড, ভেরি গুড। ওকে, খাদ্য নির্বাচন করা, ভেরি গুড, খাদ্য নির্বাচন করা আর কি। এই বেহেস তুমি 25-26-এর কোশ্চেন সলভ রাখবে না আর কি। তুমি ভাই যেটা পড়াইতেছে তুমি এই দিকে ফোকাস করো। 25-26-এর প্রশ্ন তো আমরা সলভ করবো। আজকে তোমাদের অধ্যায় ভিত্তিক করা হচ্ছে বাবা, বোঝা গেছে? যেটা ক্লাস করি এটা ক্লাস মানে ক্লাসের মতো করে করো, তাই না? এই জায়গাতে বোঝা গেছে না? সবকিছু সলভ আছে এই জায়গাটাতে। তোমাদের 2টা এমসিকিউ পড়াইতেছি, মানে তোমাদের তো আমি তো বললাম যে বইয়ের পুরাটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে আর কি। এটাতে কষ্ট হইতেছে ক্লাস করতে, কিন্তু এখন যদি কষ্ট না করো করবা কখন? এতদিন তো ফাঁকিবাজি করে আসছো। সামনে তো আর একটা জিএসটি পরীক্ষা আছে, এটা তো কষ্ট করবা না? এটা তো ফোকাস দিবা না? দিবা কখন ফোকাস তাহলে বলো? সময় সবাইকে কিন্তু বুঝাই দিবে তার খেলাটা, বুঝছো? আর কত দেরি করবা? এতটুকু তো মানে রাখতে হবে রে বাবা, এতটুকু সেন্স রাখতে হবে আমাদের এই জায়গাটাতে। আমাদের হাতের কোনো পথ খোলা নাই আর কি। ডু অর ডু অবস্থা অথবা ডাই অর ডাই অবস্থা এই। ওকে চলো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো এরপরে দিকে যাই আর কি। চলো এরপরে কি বলছে আর কি। কোনটি ঘাসফড়িং এর মস্তকের অংশ নয়? এটা তো আমি আর বোঝাবো না বাবা, এটা উত্তর দাও দেখি তোমরা। ঘাসফড়িং এর মস্তকের অংশ নয় কোনটা? আমরা জানি ঘাসফড়িং এর বহিকঙ্কালের নাম এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুলের অংশ ছিল 4টা। দেখি 4টার মধ্যে কি কি আসে আর কি। কোনটা অংশ নয়? নয় কোনটা? 4টার বাইরে কোনটা দেখি? জেনা, ফ্রন্স, স্কেপ নাকি ক্লাইপিয়াস? এই উত্তরটা আমি একটু চাচ্ছি তোমাদের কাছ থেকে। হ্যাঁ দাগানো বই দেবো, সমস্যা নাই। আচ্ছা ক্লাসটা আরো আগে নেওয়া যায় না? ক্লাসের একটা বিষয়টা হচ্ছে দেখো আমার আমার কাজ থাকে, হসপিটাল থাকে, আমার ব্যাচ থাকে অফলাইনে 7টা পর্যন্ত। এরপরে বাসে এসে একটু রেস্ট না নিলে হয়ে ওঠে না তো বাবা, বুঝছো? চেষ্টা করবো এরপরে আর কি। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। 3-এর উত্তরটা চাচ্ছি। 3-এর উত্তরটা দাও। 3-এর উত্তরটা হচ্ছে অনেকে উত্তর দিয়েছো সি। হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে সি। কেন? কারণ আমরা একটু আগে পড়ছিলাম কি বলতো, অ্যান্টেনা। ঘাসফড়িং এর যে অ্যান্টেনা থাকে, অ্যান্টেনার অংশ থাকে হচ্ছে মূলত 3টা। কি কি অংশ বলো দেখি? অ্যান্টেনার 3টা অংশের মধ্যে একটা যে অংশ সেটার নাম কি ছিল? স্কেপ পেডিসেল ফ্লাজেলাম। ফ্লাজেলামের খণ্ড কয়টা? 25টা। ফ্লাজেলামের খণ্ড কয়টা? 25টা। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। রাইট অ্যান্সার 4 নাম্বারের দিকে যাই। দেখো ঘাসফড়িং এর মস্তকে ওসেলির সংখ্যা কত? চমৎকার একটা কথা বলছে আর কি। ঘাসফড়িং এর মস্তকে ওসেলির সংখ্যা মনে রাখবা। এখানে 2টা কথা, একটা হচ্ছে ওসেলি এবং আরেকটা হচ্ছে পুঞ্জাক্ষী। ওসেলি এবং আরেকটা কি বলতো? পুঞ্জাক্ষী। ওকে,
খেয়াল করে আর কি দেখো, ঘাসফড়িং এর যে ওসেলি, ওসেলিকে বলা হচ্ছে সরলাক্ষী। ওসেলিকে কি বলা হচ্ছে? সরলাক্ষী বলা হচ্ছে ওসেলি। এবং ওসেলির সংখ্যা হচ্ছে কতটা? আমরা জানি হচ্ছে 3টা। আর পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী হচ্ছে 1 জোড়া, দুই দিকে একটা একটা করে 1 জোড়া। এবং পুঞ্জাক্ষীর দর্শন কৌশলের একক তোমরা সবাই জানো ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম, রাইট? আর ওমাটিডিয়ামের সংখ্যা হচ্ছে প্রত্যেক চোখে 2000টি, মানে প্রত্যেক পুঞ্জাক্ষীতে 2000টি ওমাটিডিয়ামের সংখ্যা। ক্লিয়ার এতটুকু? এখন আসে এই দুইটার কাজের মধ্যে পার্থক্যটা কি। ওসেলি কি করে জানো? ওসেলি, ওসেলি আলোর তীব্রতার তারতম্য বোঝে। যারা তোমরা ক্যামেরা ইউজ করো তারা তোমরা দেখবে যে আইএসও বলে একটা কথা থাকে, বুঝছো? লাইট কম বেশি, মানে ওসেলি বোঝে আলোর তীব্রতার, আলোর আলোর তীব্রতার আলোর তীব্রতার কি কম বেশি এটা বোঝে ওসেলি। যদি কখনো আসে আলোর তীব্রতা নিয়ে কাজ করে কোনটা? ওসেলি। আর যদি কখনো বলে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী কি করে বাবা জানো? পুঞ্জাক্ষী মূলত ইমেজ ক্রিয়েট করে, IMAGE, ইমেজ ক্রিয়েট করে, মানে প্রতিবিম্ব তৈরি করে। তাহলে দেখো পুঞ্জাক্ষী তৈরি করে প্রতিবিম্ব বা ইমেজ, আর সরলাক্ষী সংখ্যায় থাকে 3টা, এবং এরা কি করে বলতো? আলোর তীব্রতার কম বেশি এরা মূলত নিয়ন্ত্রণ করে। এখন একটা কথা আছে যেটা থেকে তোমার কিন্তু বেশ একটা ক্রিটিক পয়েন্ট আসতে পারে, সেটা হচ্ছে লেন্স কাদের থাকে? লেন্স বলতে পারবা কেউ? এনিওয়ান আমাকে একটু জানাতে পারবা? বলো তো লেন্স কাদের থাকে? পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী নাকি ওসেলির? পুঞ্জাক্ষী নাকি ওসেলির? মোস্ট অফ দেম বাচ্চা কাচ্চা উত্তর দিবা হইতেছে পুঞ্জাক্ষীর ওমাটিডিয়ামে থাকে লেন্স, কিন্তু না, লেন্স নামক একটা জিনিস সরাসরি থাকে, সরাসরি থাকে ওসেলিতে। অর্থাৎ লেন্স কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ওসেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মনে যেন থাকে। আর হ্যাঁ, ওমাটিডিয়ামে লেন্স নাই, কিন্তু ওমাটিডিয়ামে একটা পয়েন্ট থাকে যার নাম হচ্ছে কর্নিয়া। সবার উপরে থাকে কর্নিয়া, আর এই কর্নিয়া লেন্সের মতো কাজ করে, নট সরাসরি লেন্স। তাহলে সরাসরি লেন্স থাকে কার? ওসেলির। আর লেন্সের মতো কাজ করে কে ওমাটিডিয়ামের? সেটা হবে কর্নিয়া। সেটা হবে কি? কর্নিয়া। ওকে, লেন্সের মতো কাজ করে কে? কর্নিয়া। লিখে দিলাম, লেন্সের মতো কাজ করে কে বলতো? কর্নিয়া মূলত লেন্সের মতো কাজ করে। হয়েছে এই জায়গাটাতে? চলো, হ্যাঁ, সরলাক্ষী। হ্যাঁ, আমি তোমাদের পিডিএফ সবকিছু দেখে পড়াবো, বুঝছো? সবই দেখো, আলোচনা তুমি ক্লাসের সাথে ইয়ে হয়ে নাও আর কি, বুঝছো? হুক আপ করে নাও আর কি। দেখো, ঘাসফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলামের সংখ্যা কতটি? দেখো অলরেডি আমাদের পড়ানো শেষ। ঘাসফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলার খণ্ড কতটি বলো তো? আমাদের জানি যে অ্যান্টেনা যে ফ্লাজেলাম থাকে, চোখ বন্ধ করে এটা উত্তর আমরা জানি 25টা। দেখো কতটি বলো? 25টা। এই প্রশ্নগুলো দেখো কতবার আসছে আর কি। রাইট অ্যান্সার হবে 25, অর্থাৎ 5-এর ঘ, 5-এর ঘ উত্তর হবে। এরপর দিকে আমরা চলে যাই 6 নম্বরে, দেখি কোনটি ঘাসফড়িং এর পায়ের অংশ নয়। চমৎকার একটা কথা বলছে আর কি, রাইট? ঘাসফড়িং এর পায়ের অংশ নয় নিচের কোনটি? চলো, এইটার জন্য আমরা একটু চলে যাব কোথায়? এটার জন্য আমরা একটু যাব ঘাসফড়িং এর পায়ের দিকে একটু আমরা একটু যাই, তাই না? ঘাসফড়িং এর পা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এই হচ্ছে ঘাসফড়িং এর পা। দেখো খেয়াল করো, ঘাসফড়িং এর পায়ের এখানে, ঘাসফড়িং এর পথে পা পথে 5, মানে ঘাসফড়িং এর কি বলছি? পথে পা পথে 5। তাহলে ঘাসফড়িং এর পায়ের হচ্ছে 5টা খণ্ড থাকে বাবা। কয়টা খণ্ড থাকে? 5টা খণ্ড। চলো আমরা একটু দেখে ফেলি আর কি। দেখো কি বলছি, একদম গোড়ার অংশের নাম কক্সা। এরপরে এখানে একটা জয়েন্ট থাকে, বুঝছো? এই জয়েন্টের নাম হচ্ছে ট্রোকেন্টর। আমাদের থাকে ফিমার, ওদেরও থাকে ফিমার। এরপরে থাকে টিবিয়া, আমাদেরও থাকে টিবিয়া। এরপরে থাকে টার্সাস, আমাদেরও থাকে টার্সাস। তার মানে আমাদের পায়ের সাথে 3টা মিল রয়েছে। দেখো, ফিমার মিল, টিবিয়া মিল, টার্সাস মিল। ফিমার মিল, টিবিয়া মিল এবং কি মিল বলতো? টার্সাস মিল। তাহলে বলতো ঘাসফড়িং এর পায়ের অংশ কয়টা? 5টা। গোড়ার অংশ আমার সাথে সাথে বলো, নাম কি? কক্সা। নাম কি? কক্সা। এরপরে কি? ট্রোকেন্টর। শোনো, অনেক ধরনের তোমার এখানে ছড়া টড়া মুখস্থ করতে করতে তুমি নিজেই ছড়ার মধ্যে হারাই যাবে আর কি। বেসিক বইয়ের দিকে ভিজুয়ালাইজ বাড়াও, তাকায় থাকো বেশি, মনে পড়বে বেশি, বুঝছো? এই ছড়া করতে করতে লাইফ ছড়াহীন হয়ে যাবে আর কি তোমাদের। আসো, এরপর দেখো কক্সা, ট্রোকেন্টর, এরপর থাকে কি বলতো? ফিমার, সবচেয়ে শক্তিশালী। এরপরে দেখো টিবিয়া, এরপরে দেখো টার্সাস। এর সাথে সাথে এখানে আরো 2-1টা জিনিস তোমাদেরকে পড়া উচিত। সেটা হচ্ছে ঘাসফড়িং এর কাজ কি? লাফায় লাফায় যাওয়া। আমাদের পায়ে একটা লম্বা মাসেল থাকে যার নাম সার্টোরিয়াস মাসেল। যার নাম কি? সার্টোরিয়াস মাসেল। এই সার্টোরিয়াস মাসেল থাকে বলে স্প্রিং এর মতো আমরা লাফ দিতে পারি। ঘাসফড়িং স্প্রিং এর মতো লাফ দিতে পারে। দ্যাটস ওয়াই এদের পাকে বলা হচ্ছে সার্টোরিয়াল পা। মনোযোগ দাও, এদের পাকে কি বলা হচ্ছে? সার্টোরিয়াল পা। আমি যা যা দাগায় দিতেছি বইয়ের সাথে সাথে দাগায় ফেলো আর কি। সার্টোরিয়াল পা। ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু পড়লে মোটামুটি তোমার কমপ্লিট। এখন আসো, এদের পা থাকে মূলত 3 জোড়া। এদের পা থাকে কয় জোড়া? 3 জোড়া। আর ওই যে ডানা কাটা পড়ি, এদের ডানা থাকে কিন্তু আবার 2 জোড়া।
ডানা কয় জোড়া রে বাবা? 2 জোড়া। ক্লিয়ার? আচ্ছা আসো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো আমরা একটু প্রশ্নের উত্তরটা একটু দেখে ফেলি। কি বলছে? কোনটি ঘাস ফড়িং এর পায়ের অংশ নয়? পায়ের অংশ নয়, কক্সা, কক্সা তো পায়ের অংশ। ওকে, তারপরে ট্রোক্যান্টর পায়ের অংশ, টার্সাস পায়ের অংশ, এই যে স্টারনাম, এটা কি স্টারনাম। এই স্টারনামটা কি জিনিস চলো এইটা নিয়ে এখন তোমাদের সাথে আমরা একটু আলোচনা করি। দেখো ক্লাস যে কি মজা পাবা, যারা একটু ক্লাস মজা করে করবা। আমার সামনে আমার ম্যানেজার রাকিব, ও বলতেছে যে আমি পড়াশোনা করি একটু। চলো আমরা এখন তোমাদের দেখাবো, এই যে বললাম না স্টারনামটা কি জিনিস, এই দিকে তাকাও। এই যে দেখো বাহ্যিক অঙ্গ সংস্থানে এই বেটার দিকে তাকাও। এই ছবিটা দেখলে মজা পাবা আর কি, অনেক মজা পাবা। খেয়াল করো, পোকামাকড়, এই পোকামাকড় এদের বডিতে একটা শক্ত একটা আবরণ থাকে, তাই না? এই শক্ত আবরণের নাম আমরা জানি কাইটিন। কি জানি? কাইটিন। খেয়াল করো এদের এই যে উপরের যে খণ্ড, উপরের যে স্তর, আবার দেখো এদের নিচের একটা স্তর রয়েছে, মানে শক্ত খণ্ড, শক্ত পাত। এদের বডি যে শক্ত পাতগুলো থাকে, এক একটা পাতকে বলা হয় স্ক্লেরাইট। দেখো শক্ত পাতের মতো যে গঠন করে এক একটা পাত থাকে এদের বডিতে, এরকম এরকম এইরকম, এক একটা নাম স্ক্লেরাইট। তাহলে এদের বডির উপরের দিকে যে স্ক্লেরাইট থাকবে, এই স্ক্লেরাইটকে কি বলা হচ্ছে বলতো? এই স্ক্লেরাইটকে বলা হচ্ছে টার্গাম। এই স্ক্লেরাইটটা কি বলা হচ্ছে? টার্গাম বলা হচ্ছে। ক্লিয়ার? আর নিচের দিকে যেটা থাকবে সেটার নাম হচ্ছে স্টারনাম। সেটার নামটাকে কি বলা হচ্ছে বলতো? স্টারনাম। সেটার নামটা কি বলো? স্টারনাম। কিভাবে মনে রাখবা বলতো? আমাদের পৃষ্ঠ দিক মানে কি? পিঠের দিক। পিঠের দিক আর অঙ্কীয় দিক মানে বুকের দিক। বলো, আমাদের বুকের সামনে এখানে একটা হাড় রয়েছে, আমরা জানি সেটার নাম হচ্ছে স্টারনাম। আর এখানে হাড় রয়েছে যেটার নাম বিউটি বোন বা ক্লেভিকল। তাহলে যেহেতু স্টারনাম আমাদের অঙ্কীয় দেশে থাকে, মানে নিচের দিকে থাকে, তাহলে এটা হচ্ছে স্টারনাম। আর পিঠের দিকে যেটা থাকবে সেই শক্তপাতের নামটা হচ্ছে কি বলতো? টার্গাম। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এদের বডির যে পাশে এই যে খণ্ডগুলান থাকে, এদের নাম কি? পাশে যে খণ্ডগুলান থাকে, পাশে যে খণ্ড থাকে তার নাম হচ্ছে প্লিউরন। তার নাম কি বলতো? তার নাম হচ্ছে প্লিউরন। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এখন এইখানের দিকে একটু খেয়াল করো, এখানে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে সুচার। গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখো, মাথার খুলি। সুচার কই থাকে বলতো? মাথার খুলিতে থাকে। বাচ্চারা মনোযোগ দাও। ঘাসফড়িং এ যে স্ক্লেরাইট, স্ক্লেরাইট বলতে এই যে শক্ত পাতের মধ্যে যে খণ্ডগুলা, এর একটার সাথে আরেকটা যুক্ত থাকবে, যে জয়েন্ট দ্বারা যুক্ত থাকবে সেই জয়েন্টের নামটা হচ্ছে সুচার। এবং আমাদের মাথার যে খুলি, হাড়গুলো যে জয়েন্ট দ্বারা যুক্ত, সেটার নাম হচ্ছে সুচার। তাহলে সুচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যেটা আমাদের পরীক্ষাতে আসার মতো একটা জিনিস আর কি এটাতে। ক্লিয়ার? এরপরে যেটা পড়েছি দেখো, পৃষ্ঠদেশীয় পাতকে বলা হয় টার্গাম বা টার্গাইট, অঙ্কীয় দেশে মানে নিচের পাতকে বলা হচ্ছে স্টারনাম বা স্টারনাইট, এবং পার্শ্বদেশের পাতকে বলা হচ্ছে প্লিউরা বা প্লিউরাইট। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টসটা মনে যেন থাকে। ক্লিয়ার? আর আমরা তো জানি যে ঘাসফড়িং এর মূলত কি, এদের দেহে 3টা অঞ্চলে বিভক্ত, একটাকে বলা হয় মস্তক, একটা বক্ষ, এবং আরেকটা অংশ কি, উদর। ক্লিয়ার এতটুকু? চলো, বক্ষের মধ্যে যে জিনিসটা তোমাদের একটু জানা দরকার, এদের বুকে থাকে মূলত 2টা জিনিস, যদিও বা 3টা থাকে, বাট 2টা আমি বলে রাখি। এদের পা থাকে 3 জোড়া আর ডানা থাকে 2 জোড়া। আর উদরে থাকে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল আর জনন অঙ্গসমূহ। তো যে হোক, চলো এখন আমরা ইয়েতে চলে যাই, পড়াশোনায় যাই আর কি এটাতে। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? স্টারনাম। রাইট অ্যান্সার কোনটা? স্টারনাম। ওকে, সুচার, স্টারনাম, স্টারনাম, স্টারনাম। চলো ভাই, চলো এরপরের দিকে যাই ভাই, দেখি কোথায়। এরপরে স্টারনাম চলে গেছে না? দেখি এরপরে 7 নাম্বার কি? ঘাসফড়িং এর উপযুক্ত, এই এটা বলবো না, বল নির্বাচন। এটা যদি না পারো তোমাদের কিন্তু ধরে দেওয়া উচিত আর কি, বুঝছো? যেখানেই ভোট দাও, বাট নির্বাচন, এই নির্বাচন কিন্তু সামনের ত্রয়োদশ নির্বাচন না, খাদ্য নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন না। হাইড্রা মার্কায় শুধু ভোট দিলে হবে না আর কি। বলো নির্বাচন কে করে? ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা নাকি ম্যান্ডিবল? দেখি এই উত্তরটা কে দেয়, আমি একটু দেখতে চাই। এই মহামানবকে একটু দেখতে চাই, সবার আগে উত্তরটা কে দেয় দেখি। আচ্ছা, উত্তর করার সময় পয়েন্টস লিখো যে 7-এর উত্তর 7। এই ঐশী সবার আগে উত্তর দিয়েছে, মেহজাবিন ঐশী 7-এর বি। ভেরি গুড ঐশী। ল্যাবিয়াম, এই যে দেখছো, ভালো করে পড়লে আমরা সবাই পারি। কে বলছে তোমরা পারো না? বলো, তোমরা তো পারো, শুধু একটু ফোকাস করলেই পারবা। আবিদ উত্তর দিয়েছে বি উত্তর। ওকে, জয়িতা বি। আচ্ছা, তোমরা উত্তর করার সময় 7B এইভাবে দাও, তাহলে বুঝতে পারবো কোনটা। আচ্ছা, ইমন উত্তর দিয়েছে 7-এর বই। ভেরি গুড ইমন ভাই, ভেরি গুড। চলো এরপরে দেখে আমরা একটু চলে যাই আর কি, দেখি এরপরে আমরা কোথায় যাব। এরপরে আমরা যাব হচ্ছে কোথায়, মস্তকে, পতঙ্গের মস্তকের বহিকঙ্কালের নাম কি? দেখো ঘুরে ফিরে একই প্রশ্ন।
বহিকঙ্কাল, বহি বহি মানে কি ক্রেনিয়াম বলো? এন্ডোক্রেনিয়াম, এপিক্রেনিয়াম, হেড ক্যাপসুল নাকি ঘ, বি এবং সি? এই উত্তরটা কে দেয় দেখি তো। আমি একটু তোমাদের একটু দেখতে যাচ্ছি আমাদের বাচ্চা কাচ্চাদের, ওরা নাকি পারে না, ওদেরকে দেখি আর কি পালাই। পাশে বিয়ে হইতেছে, একটা হিন্দু বাড়ির বিয়ে হইতেছে, সেই মানে গান হইতেছে, আমি তো কেমনে যে ধরে রাখছি নিজেরে, নিজেরে তো একটু মানে তাল উঠে যাইতেছে মনে হয়, এরকম একটা নাচানাচি হচ্ছে। ওকে, উত্তরটা কে দেয় আর কি দেখি। উত্তর উত্তর আমি দেখতে চাই, তোমাদের উত্তর দেখতে চাই। কে সবার আগে কে উত্তর দিচ্ছে? হ্যাঁ, রাইট অ্যান্সার পিচ ব্লসম। ওকে, ঠিক আছে, পিচ। তানভীর উত্তর দিয়েছে, তারপর হচ্ছে মেহেদি হাসান, লিমন উত্তর দিয়েছে। ভেরি গুড লিমন, এটাতে রাইট অ্যান্সার বি এবং সি। এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল দুইটা রাইট অ্যান্সার হবে, এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল দুইটা রাইট অ্যান্সার। চলো এরপর আমরা 9 নম্বরের দিকে যাই, দেখি পতঙ্গের স্ক্লেরাইডগুলোর সংযোগস্থল কি দিয়ে আবৃত থাকে? এই বল, পতঙ্গের স্ক্লেরাইডগুলোর সংযোগস্থল কি দিয়ে আবৃত থাকে? সুচার, এপোডিম, টার্গাম নাকি কোনোটি নয়? একটু আগেই দেখাইছি, মাথার খুলিতে ওইটা থাকে। রাকিব বলো, এটা উত্তর বলো, বলো কি হবে এটা উত্তর বলো। স্ক্লেরেট গুলো কি সংযোগ দ্বারা যুক্ত থাকে? সুচার, এপোডিম, টার্গাম নাকি কোনোটি নয়? একটা উত্তর দাও দেখি, তুমি যে কোনো একটা উত্তর দাও দেখি, বলো একটা কিছু। আরে না, এটা হচ্ছে সুচার উত্তর হবে। তাহলে রাইট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে নয়ের এ মানে সুচার। তোমরা তো জানো সুচার, সুচার 9 এ। এরপরে দেখি 10 নাম্বার, 10-এর উত্তরটা দেখি। ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠখোলসের নাম কি? দেখছো দেখছো জিনিসগুলো যে আমরা পড়াইতেছি, শুধু দেখো একটা সলভ করলে কত কিছু হয়ে যায় আর কি। দেখো পৃষ্ঠীয়, পৃষ্ঠ মানে পিঠের দিকে, পিঠের দিকের নাম কি বলো তো? টার্গাম, স্টার্নাম নাকি প্লিউরন বা প্লিউরা, কোনটা? টার্গাম, স্টার্নাম, প্লিউরন নাকি প্রোনাটাম? না, এটা হচ্ছে প্রোনোটাম হয় আর কি মূলত। বলো কোনটা হবে রাইট অ্যান্সার 10-এর? হ্যাঁ, ইয়েস, 9-এর উত্তর হচ্ছে 1। ভেরি গুড, তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। 9-এর উত্তর হচ্ছে এ। 9-এর উত্তরে প্রত্যয় ঘোষ উত্তর দিচ্ছে, মল্লিক রিবন উত্তর দিচ্ছে, ফারহান উত্তর দিচ্ছে এ। চলো এটার উত্তরটা হবে কোনটা বলো? পৃষ্ঠ, পৃষ্ঠকে বলা হচ্ছে টার্গাম। ওকে, আর স্টার্নাম কোনটা? নিচের দিকে মানে অঙ্কীয় দিক, নিচের দিকে মানে কি? অঙ্কীয় দিক, রাইট, মনে জানা থাকে আর কি এটাতে। আর পথে প্লিউরন, পথে পার্শ্ব, পথে প্লিউরন, পথে কি পার্শ্বীয়, পার্শ্বীয় দিকে যেটা থাকবে সেটা হচ্ছে প্লিউরন। এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি এরপরে রাইট অ্যান্সার হবে কোনটা। তাহলে 10-এর উত্তর হচ্ছে এ। 11 নাম্বার, স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। চমৎকার একটা কথা। চলো ভাই, আমরা স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য বোঝার আগে আমরা দেখে ফেলি স্ত্রী ঘাসফড়িং এবং পুরুষ ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য। এইটা খুবই খুবই টাফ একটা জায়গা। খুবই খুবই টাফ একটা জায়গা আর কি এটা। ওকে, চলো আমরা চলে যাই কোথায়, সেটা হচ্ছে আমরা যাব পুরুষ ঘাসফড়িং আর স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য দিকে যাই আর কি। আমরা চলো দেখি যাই। মুখবাঙ্গ হইছে, আচ্ছা এই যে তাকাও, দুর্দান্ত একটা জিনিস। আচ্ছা মনোযোগ দাও সবাই তোমরা, পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটাতে, পুরুষ ঘাসফড়িং আকারে ছোট, স্ত্রী ঘাসফড়িং আকারে বড়, এটাও মানলাম, বাট কয়েকটা জায়গায় এদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে স্টার চিহ্ন দাও 5 নম্বরে স্টার চিহ্ন, 6 নাম্বার স্টার চিহ্ন, 7 নাম্বার স্টার চিহ্ন, 8 নাম্বার স্টার চিহ্ন। তোমাদের এই ছকের দিকে তাকাইলে মনে হয় যে আরে বাবা রে কি অবস্থা, খুবই কঠিন মনে হয়। ভয় করো না, দেখো আজকে কতটা সহজভাবে তোমাদেরকে দিই আর কি এটাতে। ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ঘাসফড়িং এর উদর মানে পেট, এদের উদরে খণ্ডক হইতেছে 11টা। মাথায় মনে রাখো, কততম খণ্ডক বলো তো এদের? এদের উদরে খণ্ডক হচ্ছে 11টা, রাইট। এখন আসো 11টা খণ্ডের মধ্যে যদি আমি ধরে রাখো, আমার ফোনের কথাই বলি আর কি, ফোন না, আমি ধরে রাখো এইটা নিলাম, পানির এই যে বোতলটা নিলাম, পানির বোতল একটা ঘাসফড়িং, ঘাসফড়িং এর উপরে যে শক্তখণ্ড তার নাম টার্গাম, আর নিচের যে শক্তখণ্ড তার নাম হচ্ছে স্টার্নাম, রাইট হইলো এটাতে। আচ্ছা আসো, এর মধ্যে তুমি একটা কথা মনে রাখবে, জনন, জনন রিলেটেড যা কিছু সবকিছু নয়, জনন রিলেটেড যা কিছু সবকিছু নয়। তাহলে জননের সাথে কি মিল থাকবে? জননাঙ্গ। তাহলে জননাঙ্গ তৈরি হবে কই থেকে? নবমুদরীয় খণ্ডক থেকে। জননরন্ধ্র থাকবে কোথায়? নবমুদরীয় খণ্ডকে। সাবজেনিটাল প্লেট থাকবে কোথায়? নবমুদরীয় খণ্ডকে। মানে জনন যেখানেই থাকবে, জনন রিলেটেড বা জেনিটাল রিলেটেড
তাই না? নয়। এখন দেখো অ্যানাল, ওদের অ্যানাস মানে পায়ুপথ থাকে কততম খণ্ডকে? ওদের পায়ুপথ থাকে 10ম খণ্ডকে। তাহলে দেখো জনন আর পায়ুপথ কিন্তু আলাদা। জনন থাকে 9-এ, পায়ুপথ থাকে 10-এ। আর পায়ুপথের উপরের দিকে একটা ঢাকনা থাকে আর কি, বুঝছো? লজ্জা স্থান ঢেকে রাখার জন্য একটা ঢাকনা থাকে, এটাকে বলা হচ্ছে সুপ্রা অ্যানাল প্লেট। অ্যানাস মানে হচ্ছে পায়ুপথ, সুপ্রা মানে হচ্ছে উপরে। ক্লিয়ার এতটুকু জিনিস? চলো আমরা একটু দেখে ফেলি। স্টারনাম আমরা সবাই জানি। স্টারনামটা কি? স্টারনামটা হচ্ছে এটার উপরে যে আবরণ, এটাকে বলা হচ্ছে শক্ত আবরণকে স্টারনাম বলা হয়, রাইট? এখন দেখো নবম স্টারনাম, দেখো নবম খণ্ডকের স্টারনাম বর্ধিত হয়ে সাবজেনিটাল প্লেট তৈরি করে, যা কিনা জনন ছিদ্রের আবরণ হিসেবে কাজ করে। বাচ্চারা একটু মনোযোগ দাও তো একটু ভালো করে, একটু জাস্ট একটু মনোযোগ দাও আর কি তোমরা। দেখো তো কি বলছে যে সাবজেনিটাল প্লেট। কোন প্লেট? সাবজেনিটাল প্লেট। এই ভাই সাব মানে তো নিচে, এদের জননন্দ্র থাকে নিচে, রাইট? যেহেতু জেনিটালিয়া মানে কি? জেনিটালিয়া মানে হচ্ছে পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ, যা কিছু বলি না কেন, যে কোনো একটা। তাহলে এটা অবশ্যই জননের সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত বলো তো? জননের সাথে সম্পর্কিত। তাহলে বলো যেহেতু জনন সাবজেনিটাল প্লেট, জনন ছিদ্রের একটা আবরণ, এটা তাহলে কত নাম্বার হবে? নবম নাম্বার হবে। কত নাম্বার হবে এটা বলো? কত নাম্বার হবে? নবম নাম্বারে হবে। ক্লিয়ার? এরপরে দেখে আমরা একটু আসি আর কি। দেখো স্ত্রীদের ক্ষেত্রে কি? স্ত্রীদের ক্ষেত্রে ওদের একটা ওভাম, ওভাম মানেই তো আমরা জানি যেই ডিম্বাণু যেটা বলি না কেন আর কি, এটাতে এগ বা, তাহলে ওদের নবম খণ্ডকের স্টারনাম, দেখো নবম খণ্ডকের কি বলতো? ও আমি কি একটু ভুল বলছি? স্টারনাম আমি মনে একটু ভুল বলে ফেলেছি ওই জায়গায়। স্টারনাম তো নিচের দিকে হবে বাবা, সরি। শুরুতে হয়তো বা বলছিলাম যে উপরে দেখে, না স্টারনাম তো নিচ দিকেই হবে, আর টারগামটা হবে উপরে। তাহলে দেখো নবম খণ্ডকের স্টারনাম এটা তৈরি করে কি? ওভিপোজিটর, যেটা কিনা ডিম পাড়ের অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে বলো জনন, এই যে ওভিপোজিটর মানে ডিম পাড়ে মানে জনন নিয়ে কাজ করে, তাহলে জনন নিয়ে কাজ করলে সেটা কি? নবম খণ্ডক। আবার এখানের দিকে একটু চলে আসো, দেখো জনন রন্ধ্র। বাচ্চারা বলো পুরুষদের ক্ষেত্রে জনন রন্ধ্র তাহলে কততম খণ্ডকে হবে? নবম খণ্ডকে হবে। আর স্ত্রীদের ক্ষেত্রে কততম খণ্ডকে হবে? নবম খণ্ডকে। এর সাথে একটু 8 জোড়া লেগে যাবে, 8 জোড়া লেগে যাবে। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে জননরন্ধ্র হচ্ছে 8 এবং 9। ক্লিয়ার? এখন আসো গুরুত্বপূর্ণ একটা জায়গাতে, সেটা হইতেছে যে এদের এদের কি বলছি? অ্যানাস। কি বলছি? অ্যানাস মানে পায়ুছিদ্র। পায়ুছিদ্র থাকে কততে? 10-এ। তাহলে দেখো সঙ্গম অঙ্গ, কি অঙ্গ বলা হয়েছে? সঙ্গম অঙ্গ। এখানে একটু একটু ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। সঙ্গম অঙ্গ পুরুষদের ক্ষেত্রে থাকে হচ্ছে 10ম খণ্ডকে, এবং এটা তৈরি করে অ্যানাল সার্কি। কি সার্কি? অ্যানাল সার্কি। অ্যানাল মানে হইতেছে পাইপথ রিলেটেড। তাহলে অ্যানাল সার্কি তৈরি হইতেছে 10ম। আর স্ত্রীদের এই যে দেখো এই সঙ্গম স্থানে বা সঙ্গম অঙ্গের কোনো দরকার পড়ে না। এরপরে চলে আসো টারগাম। টারগাম মানে কি? উপরে যে শক্ত পাত সেটাকে বলে টারগাম। উপরে, উপরে মানে কি বলতো? উপরে মানে হচ্ছে সুপ্রা। সুপ্রা মানে উপরে, যেহেতু অ্যানাসের উপরে থাকবে এই জন্য সুপ্রা অ্যানাল, উপরে একটা আবরণ মানে প্লেট। তাহলে সুপ্রা অ্যানাল প্লেট 11তম খণ্ডকের কই থাকবে? টারগামে থাকবে। 11তম খণ্ডকের কই থাকবে? টারগাম। তাহলে বাচ্চারা মনে রাখো খণ্ড এখানে 3টা। কয়টা খণ্ড? 3টা, রাইট? 3টা খণ্ডের মধ্যে একটা হচ্ছে 9, একটা হচ্ছে 10, একটা হচ্ছে কি 11। বলো এদের মধ্যে সবচেয়ে কম মান কোনটা? কম মান হচ্ছে 9। এই জন্য দেখো সাব জেনিটাল, সাব মানে নিচে, তাহলে নবম খণ্ডে থাকবে সাব জেনিটাল প্লেট। চলে আসো সবচেয়ে বেশি মান কোনটার? 11। 11 মানে কি? সুপ্রা মানে বেশি উপরে। সুপ্রা 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 অ্যানাল প্লেট মানে অ্যানাসের উপরের দিকে একটা ঢাকনা। আর এই যে দশম খণ্ডকে থাকবে অ্যানাল সার্কি বা পায়ুপথ। অ্যানাল সার্কি বা পায়ুপথ। ক্লিয়ার? আর স্ত্রীদের ক্ষেত্রে সেম ভাবে যদি আমি চিন্তা করি, স্ত্রীদের ক্ষেত্রে নবম যে খণ্ডক থাকে সেখানে থাকবে ওভিপোজিটর। কি পজিটর থাকবে? ওভিপোজিটর। ক্লিয়ার? তাহলে দেখো এতটুকু মাথায় রাখলে তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আর কি। ছবির দিকে তাকাও না, এদিকে তাকালে ভয় লাগবে আর কি তোমার। বলো বুঝতে পারছো কিনা? বলো ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার হলে উত্তরটা দাও। স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য নিচের কোনটি? অ্যানাল সার্কি থাকে? দৌড় বেটা, অ্যানাল সার্কি তো থাকেই না। অপেক্ষাকৃত ছোট? দৌড় বেটা, পুরুষ ঘাসফড়িং তো অপেক্ষাকৃত ছোট। ওকে, ওভিপোজিটর থাকে, মাস্ট বি ওভিপোজিটর থাকে। বলো ওভিপোজিটর এদের উদরের কততম খণ্ডকে থাকে? নবম খণ্ডকে থাকে। এটার মাধ্যমে তারা কি পারে? এটার মাধ্যমে তারা ডিম পারে। কি পারে বলো তো? ডিম পারে। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখো সুপ্রা অ্যানাল প্লেট। সুপ্রা অ্যানাল প্লেট, সুপ্রা মানে তো উপরে, আর সবচেয়ে উপরের মান কত? 11-এর বেশিতে এদের কোনো মান নাই। ওকে, আর সুপ্রা উপরের খণ্ডের নাম কি? উপরের খণ্ডের নাম হচ্ছে টারগাম। উপরের খণ্ডের নাম কি? টারগাম। তাহলে সুপ্রা অ্যানাল প্লেট থাকবে কততম খণ্ডকে? 11তম খণ্ডকে। এবং কাদের ক্ষেত্রে থাকবে? শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে থাকবে। কাদের ক্ষেত্রে থাকবে? পুরুষদের ক্ষেত্রে থাকবে। বলো 11-এর উত্তর হচ্ছে সি। রাইট অ্যান্সার সি। রাইট অ্যান্সার সি। যারা যারা ক্লাস করছো তারা তারা আমাকে একটু কমেন্টসে জানাও যে বোঝা কি যাচ্ছে বা মোটামুটি কি ক্লিয়ার হচ্ছে তোমাদের সবকিছু।
তোমাদের কেমন মনে হচ্ছে আর কি, বা তোমরা কিভাবে চাও যে আমি আরো স্পিডে যাব, বা কিভাবে কি করতে চাও? যেহেতু তোমাদের সাথে প্রথম ক্লাস, তোমাদের সাথে একটু হ্যাবিচুয়েশনের একটা ব্যাপার থাকে, স্পিডের একটা ব্যাপার থাকে, আমাকে একটু জানাও আর কি, দ্রুত জানাও ভাই, আমি তোমাদের একটু কথাটা শুনতে চাচ্ছি। ওকে, আমার একটু দ্রুত জানাও তোমরা কিভাবে কি চাচ্ছ আর কি, এটাতে জাস্ট তোমাদের একটু কথা শোনার সাথে একটু হ্যাবিচুয়েশনের একটা ব্যাপার থাকে। চলো এরপরে দেখে আমি একটু চলে যাই আর কি, দেখি তোমাদের উত্তরের অপেক্ষায় এসে আর কি আমি। ঘাসফড়িং এর শ্রবণথলি কি দ্বারা আবৃত থাকে? ঘাসফড়িং এর শ্রবণথলি কি দ্বারা আবৃত থাকে? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখি শ্রবণথলি নিয়ে একটা কথা বলি, এটা নিয়ে খুব বেশি কোনো কিছু নাই। শ্রবণথলিতে এদের একটা পর্দা থাকে, সেটা হচ্ছে TYMPANIC, টিম্প্যানিক MEMBRANE, টিম্প্যানিক মেমব্রেন বা টিম্পেনাম, TYMPENAM, টিম্প্যানিক মেমব্রেন বা টিম্পেনাম। বাচ্চারা খেয়াল করো, শ্রবণথলি, আমাদের কানের একটা পর্দা থাকে, বলে না থাবড়ায় কানের পর্দা ফাটাই ফেলবো, তাই আমাদের কানের পর্দার নামটাই হতেছে টিম্প্যানিক মেমব্রেন। তাহলে এদেরও কান থাকে, আমাদের কান দুইটা, এদেরও বায়ু শ্রবণথলি বা কান হতেছে দুইটা। ওকে, কান হতেছে কয়টা? দুইটা, মনে থাকবে এটাতে। এখন একটা কথা, এদের কান কোথায় থাকে? মস্তকে, বুকে নাকি পেটে? মাথায় মনে রাখবা ভাই, ভালো করে মনে রাখবা, এদের কান থাকবে উদর অঞ্চলে। আবারও বলো, কোন অঞ্চলে? উদর অঞ্চলে। উদর অঞ্চলের কয় নাম্বার খণ্ডে? আমরা তো জানি উদরের 11টা খণ্ড, তাই না রে? কয় নাম্বার খণ্ডে থাকবে? 1 নাম্বার খণ্ডে থাকবে। বলো, এদের কান থাকবে উদরের কয় নাম্বার খণ্ডে? 1 নাম্বার খণ্ডে। বুকে দিবা না, বুকে দিলে একদম মাইর খাবা, ঠিক আছে? উদরের 1 নাম্বার খণ্ডে, দুই পাশে দুইটা। তাহলে এদের যে পর্দা থাকবে, এদের পর্দার নাম হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন অথবা টিম্পেনাম। দেখি উত্তর কি বলছে। টার্গাম। টার্গাম হচ্ছে ঘাসফড়িং এর উপরে যে শক্ত আবরণ, সেটা টার্গাম উত্তর হবে না। স্টার্নাম, নিচে শক্ত আবরণ হবে না। প্লিরন, পাশে শক্ত আবরণ হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে টিম্পেনাম। যদি টিম্পেনাম না থাকে তাহলে দিবা টিম্প্যানিক মেমব্রেন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 12। রাইট অ্যান্সার হচ্ছে 12। ওকে, ও সরি, ওরে 12-4, 12-4 উত্তর হচ্ছে রাইট অ্যান্সার। দেখি আমি তোমাদের একটু কমেন্টস গুলো আমি একটু পড়ি আর কি, দেখি। 12-4, ওকে, সো গুড। বারোয়ের 4। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই, দেখি কোথায় যায় আর কি। টিম্পেনাম। দেখো, ঘাসফড়িং এর বক্ষের অংশ নয় কোনটা? চমৎকার একটা কথা বলছে, বক্ষ। বক্ষ নিয়ে মানে শর্ট কিছু একটা আছে। এদের বুকের অংশ হচ্ছে 3টা ভাই। বুকের অংশ কয়টা? 3টা, রাইট? একটা অংশের নাম হচ্ছে অগ্রবক্ষ, একটা নাম মধ্যবক্ষ, আর একটা নাম হচ্ছে পশ্চাৎবক্ষ। এদের যে অগ্রবক্ষ থাকে, অগ্র মানে হচ্ছে প্রোথোরাক্স, মধ্য মানে মেসোথোরাক্স, আর যেটা পশ্চাৎবক্ষ সেটার নাম হচ্ছে, ফেসবুকের মেটা থাকে না, মেটাথোরাক্স। তাহলে দেখো, অগ্রবক্ষ বলছে কি নয় কোনটা? তাহলে প্রোথোরাক্স মানে অগ্রবক্ষ, মানে এটা তো বক্ষের অংশ, মানে উত্তর হবে না। মেসোথোরাক্স মানে মধ্যবক্ষ, হবে না। মেটাথোরাক্স, মেটা মানে পশ্চাৎবক্ষ, মানে এটা উত্তর হবে না। তাহলে হবে কোনটা বলো তো? প্রোনোটাম। হবে কোনটা? প্রোনোটাম। মাথায় মনে রাখো, এটা নিয়ে আহামরি তেমন কোনো কিছু নয় আর কি, প্রোনোটাম। বাট এইখানে একটা কথা লেখা রয়েছে, তোমাদের যেটা বলি আর কি, সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র। মাথায় একটু ধরে রাখো, শ্বাসরন্ধ্র, যার অপর নাম হচ্ছে স্পাইরাকল। যার অপর নামটা কি বলতো? স্পাইরাকল। ইন টোটাল স্পাইরাকল, ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র ইন টোটাল হচ্ছে 10 জোড়া। মাথায় রাখো, কয় জোড়া? 10 জোড়া। এর মধ্যে 2 জোড়া, আর একটা ভাগ হবে 8 জোড়া। 2 জোড়া থাকবে বক্ষে, মানে বুকের অঞ্চলে, আর 8 জোড়া থাকবে উদর অঞ্চলে। আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। বলো রাকিব, বলো এদের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কত জোড়া? এই বলো কত জোড়া? এই যে লেখা আছে, বলো কত জোড়া? 10 জোড়া। বুকে থাকবে কয় জোড়া? জোড়া বলো, কয় জোড়া? 2 জোড়া। আর উদরে থাকবে কত জোড়া? 8 জোড়া। ভেরি গুড, পেরে গেছো আর কি তুমি। এইভাবে তোমারও শিখাইতেছে আর কি। ওকে, চলো এরপরের দিকে। আচ্ছা, হাইড্রামাকে ভোট দিও আর কি, সমস্যা নাই, 12 তারিখে ভোট দিও হাইড্রামার্কেই। চলো, ঘাসফড়িং এর মুখভাঙ্গের অংশ নয় কোনটি? অলরেডি আমাদের এটা পড়া শেষ। মুখভাঙ্গের অংশ হচ্ছে 5টা। ম্যান্ডিবল, ম্যান্ডিবল মুখভাঙ্গের অংশ, তাহলে এটা উত্তর হবে না। ট্রোকেন্টর,
খেয়াল করে দেখো, ল্যাব্রাম এটাও মুখপাঙ্গের অংশ এবং এটা হচ্ছে উপরের ঠোঁট। ল্যাবিয়াম এটাও মুখপাঙ্গের অংশ, এটা হচ্ছে নিচের ঠোঁট। তাহলে ট্রোক্যান্টর ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের অংশ নয়, রাইট অ্যান্সার হচ্ছে গ। এবং ট্রোক্যান্টর হইতেছে কার অংশ বলতো? পায়ের অংশ। কার অংশ? পা। ট্রোক্যান্টর হচ্ছে পা, রাইট অ্যান্সার 14 উত্তর হচ্ছে 14, হ্যাঁ 2 জোড়া বুকে থাকবে। 14 উত্তর হইতেছে গ। এরপরে দেখে চলে যাই, দেখি 15 নাম্বার, ঘাসফড়িং এর উদরে কয়টি খণ্ড পাওয়া যায়? এই যে দেখ, উদরের খণ্ড কতটি, এইটা আমি কিচ্ছু বলতাম না, এটা তোমাদের বলতে হবে। উদরের খণ্ড কতটি? 9, 10, 11, 12। ঘাসফড়িং এর উদরের খণ্ড কতটি বলো? ঘাসফড়িং এর উদরের খণ্ড হইতেছে আমরা জানি ইন টোটাল, রাইট অ্যান্সার হচ্ছে 11টি, অর্থাৎ 15 উত্তর হচ্ছে সি। চলে আসি 16, দন্তক কোন উপাঙ্গের অংশ? দন্তক মানে তো আমরা জানি দাঁত। এই বলো তো, দাঁতের প্রধান কাজ কি? কাটাকাটি করা। এন্ড কাটাকাটি করা কার কাজ? এই যে দেখো, আমাদের সবচেয়ে শক্তিশালী চোয়াল, ম্যান্ডিবল। ঘাসফড়িং এর কি? ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবলের ওইখানে কিন্তু দন্তক ছিল। এই যে দেখো, এইরকম কাটা 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 কাটা, এইরকম কাটা ছিল আর কি। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কোনটা? ল্যাব্রাম না, ল্যাবিয়াম না, ম্যাক্সিলা না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? ম্যান্ডিবল। বাট ম্যাক্সিলা নিয়ে একটা কথা আবারও তোমাদেরকে মনে করে দিই। ম্যাক্সিলা একটা কাজ করছিল, যেটা একটু আগে আলোচনা করে আসি, সেটা হচ্ছে ও খাদ্যকে হরণ রোধ করে, মানে ওর খাবার অন্য কেউ যাতে চুরি না করতে পারে, খাদ্য হরণ রোধ করে হচ্ছে ম্যাক্সিলা। 16 নাম্বার হয়েছে আর কি এটাতে। চলো 14 উত্তর, 15 উত্তর সি। হ্যাঁ, ভেরি গুড। মুরসালিন উত্তর দিচ্ছে সি। এরপরে দিকে চলে যায় 17 নাম্বার, ঘাসফড়িং বিষয়ক অধ্যয়নকে কি বলে? এটা একদম ঠাড়া মুখস্থ, বোঝানোর মতো কোনো কিছু নাই আর কি। ওকে, দেখো অর্থোপটেরোলজি। ওকে, কি রাখা হচ্ছে? অর্থোপটেরোলজি। ওকে, এইটা একদম মুখস্থ জিনিস, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। অর্থোপটেরোলজি। ওকে, জাস্ট 3-4 বার পরে ফেলো, আর কিচ্ছু লাগবে না আর কি এটাতে। তাহলে 17 উত্তর হচ্ছে 2। 17 উত্তর কি? অর্থোপটোলজি, যেটাই বলি না কেন আসছে। চলো 18 নাম্বার, ঘাসফড়িং এর মুখপাঙ্গের কোন অঙ্গে গ্লোসা এবং প্যারাগ্লোসা থাকে? চমৎকার একটা প্রশ্ন ভাই, একদম ফাটাফাটি একটা প্রশ্ন। কোন অঙ্গে গ্লোসা এবং প্যারাগ্লোসা থাকে? চলো দেখাই দিই। ওকে, ঘাসফড়িং এর মুখপাঙ্গ তো 5টা। নির্বাচনে সহায়তা করছিল কে? ল্যাবিয়াম। কে সহায়তা করছিল বলতো? ল্যাবিয়াম সহায়তা করছিল নির্বাচনে। এবং ল্যাবিয়ামের একটা দেখবা যে নিচের দিকে অংশ থাকে আর কি, বুঝছো? ল্যাবিয়ামের একটা পয়েন্টস থাকে আর কি। দেখি মুখপাঙ্গের দিকে আমরা একটু যাই, ল্যাবিয়ামের একটা পয়েন্টস থাকে। কই গেলি? এই যে ল্যাবিয়ামের পয়েন্টস। চলো দেখো, এই যে ল্যাবিয়ামের দিকে যদি আমি তাকাই, এখানে একটু মুছে নেই। ল্যাবিয়ামের দিকে যদি তাকানো হয়, তাহলে দেখো এই যে ল্যাবিয়ামের, এটা পুরাটা ল্যাবিয়াম, উপরের অংশটাকে বলা হয় সাবমেন্টাম, নিচের অংশটাকে বলা হয় মেন্টাম। আর এই মেন্টামের এখানে দেখো 2টা সুন্দর পয়েন্টস রয়েছে, দেখো সুন্দর একটা গোল্লার মতো অর্ধবৃত্তাকার অংশ। এদেরকে বলা হচ্ছে লিগুইলি। কি? লিগুইলি। তাহলে বলো তো, লিগুইলি কার অংশ? মেন্টামের অংশ। কার অংশ? মেন্টামের অংশ, সাবমেন্টাম না কিন্তু। তাহলে লিগুইলি কয়টা? 2টা। এই লিগুইলির ভেতরেই গ্লোসা ও প্যারাগ্লোসা নামক অংশ থাকে। গ্লোসা এবং কি গ্লোসা বলো তো? প্যারাগ্লোসা নামক অংশ থাকে। তাহলে বলো, গ্লোসা এবং প্যারাগ্লোসা কই থাকে? লিগুইলিতে। লিগুইলি কার অংশ? মেন্টাম। আর মেন্টাম কার অংশ? ল্যাবিয়ামের অংশ। মেন্টাম কার অংশ? ল্যাবিয়ামের অংশ। চলো আমরা এখানে একটু দেখে ফেলি, কোথায় গেল? এই যে দেখো ল্যাবিয়ামের এখানে অধোষ্ট বলা হয়। এদের এখানে দেখো 2টা অংশ, মেন্টাম এবং সাবমেন্টাম, এবং প্রত্যেক লিগুলার ভেতরের দিকে ক্ষুদ্রতম গ্লোসা আর বাইরের দিকে থাকে প্যারাগ্লোসা। দেখছো কোন জায়গা থেকে প্রশ্ন আসছে? তাহলে গ্লোসা এবং প্যারাগ্লোসা মূলত কার অংশ? ল্যাবিয়ামের অংশ। ওকে, আর এই যে তোমরা যেটাকে হাইপোফ্যারিংস বললা, হাইপোফ্যারিংসকে তো আমরা বললাম উপজিহ্বা। এই উপজিহ্বার আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে লিঙ্গুয়া। সেটা হচ্ছে কি? লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা। জিহ্বার মতো অংশকে বলা হয় লিঙ্গুয়া। যেহেতু উপজিহ্বা, এই জন্য এটার নাম হচ্ছে লিঙ্গুয়া। এই যে দেখো, LINGUA, জিহ্বার মতো একটা অভিক্ষেপ, এটাকে বলা হচ্ছে লিঙ্গুয়া। তাহলে হাইপোফ্যারিংস এর নাম হচ্ছে উপজিহ্বা, যার আর একটা নাম হচ্ছে লিঙ্গুয়ার মতো একটা উপবৃদ্ধি। বোঝা গেছে এই জায়গাটাতে? চলো, তাহলে এটা রাইট অ্যান্সার হবে কোনটা? গ্লোসা এবং প্যারাগ্লোসা। এটা হবে ল্যাবিয়াম উত্তর, রাইট অ্যান্সার ল্যাবিয়াম। ওকে, তার মানে 18 এর উত্তর হচ্ছে 4। 18 উত্তর কোনটা? 4। চলো এরপরে 18 পরের দিকে আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে আমরা যাবো হচ্ছে 19 নাম্বারে। 19 নাম্বারে কি বলছে? ঘাসফড়িং এর কতগুলো ম্যাক্সিলারি পাল্প রয়েছে? অলরেডি তোমাদের পড়ানো শেষ এটা।
ম্যাক্সিলারি পাল্প। আমরা জানি ঘাসফড়িং এর মুখমণ্ডলের অংশ হচ্ছে পাঁচটা, পাঁচটার মধ্যে এদের কি থাকবে বলতো? এদের ম্যাক্সিলারি যে ম্যাক্সিলা থাকে, ম্যাক্সিলার খণ্ড হচ্ছে পাঁচটা, বা ম্যাক্সিলার খণ্ডের মধ্যে সর্বশেষ খণ্ডের নাম হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। আর ম্যাক্সিলারি পাল্পের অংশ কয়টা বলতো? পাঁচটা। রাইট অ্যান্সার হবে কয়টা? পাঁচটা। মাথায় যেন থাকে এইটাতে, রাইট? ম্যাক্সিলারি পাল্পের সংখ্যা হচ্ছে কয়টা? এখানে পাঁচটা। রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার আমাদের এটা হয়ে গেল 20। 19 নাম্বার, 19-এর হচ্ছে 2। চলো 20 নাম্বার, ঘাসফড়িং এর দেহের উভয় পার্শ্বে মোট কয়টি স্পাইরাকল থাকে? দেখো ঘাসফড়িং এর দেহের কথা বলছে কিন্তু ভাই, উদরের কথা বলে নাই। ইন টোটাল কত জোড়া? ইন টোটাল সারা দেহ মিলে 10 জোড়া। উত্তর কত বলো? 10 জোড়া যেহেতু নাই, খেয়াল করে দেখো টি আছে, এই উত্তরটা কিন্তু অনেকে তোমরা আবেগে পরে 10টি দিয়ে দিবা। রাইট অ্যান্সার কিন্তু 10টি হবে না, 10 জোড়া মানে রাইট অ্যান্সার হবে 20টি। তাহলে প্রশ্ন পড়ার ক্ষেত্রে যে দেখো 21-22 আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, প্রশ্ন পড়ার ক্ষেত্রে টি নাকি জোড়া এখানে একটু খেয়াল রাখো। তাহলে এই 10 জোড়া নিয়ে যেহেতু জোড়া কথা আসলো, ঘাসফড়িং পড়ার ক্ষেত্রে আর একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে 6। এই 6 নিয়ে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে হেপাটিক সিকা। ঘাসফড়িং এর একটা অংশ থাকে হেপাটিক সিকা, যার অপর নাম হইতেছে গ্যাস্ট্রিক সিকা। যার অপর নাম কি? সিকা, গ্যাস্ট্রিক সিকা, রাইট? এরা সংখ্যায় থাকে 6 জোড়া বা 12টি, ওই যে 10 জোড়ার মতো 6 জোড়া। এরপরের দিকে চলে আসবো গিজার্ড। গিজার্ডে দাঁত কাটাকাটির জন্য দাঁত থাকে 6টি, 6 জোড়া না কিন্তু 6টি। ওকে, এরপরে এদের রেকটামে চলে আসি। রেকটাম মানে পায়ুপথে রেকটাল প্যাপিলা বলে ভাঁজ থাকে। রেকটাল প্যাপিলা হইতেছে 6টি। তাহলে বাচ্চারা এই যে 6-এর খেলা, এই 6-এর খেলাটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, বলো তাহলে হেপাটিক সিকা, যার অপর নাম গ্যাস্ট্রিক সিকা কত জোড়া? 6 জোড়া বা 12টি। গিজার্ড, ওকে, গিজার্ড এটা কয়টা দাঁত? 6টা দাঁত। এরপরে দেখো রেকটাল প্যাপিলা কয়টা থাকবে ভাঁজ? 6টা থাকবে ভাঁজ। কয়টা ভাঁজ? 6টা। ওকে, মাথা যেন থাকে আর কি এই জায়গাটাতে। তুমি কি করছো? কতটুকু নিচ্ছ এটাতে? তো এটা একটু ভালো করে একটু এটা নাও আর কি, তুমি এটাতে একটু পয়েন্টসের বা অনেক ইয়েটাই। তাহলে দেখো এটা হচ্ছে উত্তরটা হচ্ছে 20। 20-এর উত্তর হইতেছে 20, দেখছো? 20-এর উত্তর হইতেছে 20। পথে 5, পথে পাল্প। হ্যাঁ, ভেরি গুড। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি 21 নাম্বার কি বলা হয়েছে আর কি। কোনটি ঘাসফড়িং এর স্ট্রোমোডিয়ামের অংশ নয়? এই যে এখানে ওটা চলে আসে, হোয়াট ইজ স্ট্রোমোডিয়াম। এই কাহিনী বোঝার জন্য আমরা একটু চলে যাব বইয়ের দিকে। চলো আমরা একটু বইয়ের দিকে নিই। এটা এখন আমরা যাবো এদের পরিপাকতন্ত্রে। ওকে, এদের পরিপাকতন্ত্রের দিকে এখানে খেয়াল করি একটু দেখো। এদের পৌষ্টিকতন্ত্রের 2টা অংশ থাকে, একটা নাম হচ্ছে পৌষ্টিক নালী এবং আরেকটা নাম হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি মূলত 3টে জিনিস দ্বারা গঠিত, একটা নাম লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্তাবরণ, আর হেপাটিক সিকা। একটু আগে বললাম হেপাটিক সিকা যেন কত জোড়া? 6 জোড়া। যদি কখনো এটাকে প্রশ্ন আসছিল যে পৌষ্টিক গ্রন্থির মধ্যে সবচেয়ে প্রধান অংশ কোনটা, মাথায় রাখবা পৌষ্টিক গ্রন্থির মধ্যে সবচেয়ে প্রধান অংশ হচ্ছে লালা গ্রন্থি। তাহলে যদি কখনো বলা হয় সবচেয়ে প্রধান ভূমিকা পালন করে কে, প্রধান ভূমিকা পালন করবে হচ্ছে মূলত লালা গ্রন্থি। ওকে, এখন আসে এদের পৌষ্টিক নালীর কথার দিকে চলে আসি। দেখো এদের পৌষ্টিক নালী 3টা ভাগে বিভক্ত, ঠিক বক্ষের মতো। 3টা ভাগ কি কি? এদের হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, মধ্যপৌষ্টিক নালী, পশ্চাৎপৌষ্টিক নালী। অগ্রপৌষ্টিক নালী মূলত কি হচ্ছে আর কি বলতো? অগ্রপৌষ্টিক নালীটাকে বলা হচ্ছে স্ট্রোমোডিয়াম। মধ্যপৌষ্টিক নালীকে বলা হচ্ছে মেসেন্টেরন, এটা মধ্য। আর দেখো লেখা রয়েছে সবার শেষে প্রোক্টোডিয়াম। প্রোক্টো মানে হচ্ছে রেকটাম বা মলাশয় রিলেটেড, পাইপথ রিলেটেড, এই জন্য এটা হচ্ছে সর্বশেষ। স্ট্রোমোডিয়ামের দেখো 5টা পয়েন্ট, সেটা হচ্ছে মুখচ্ছিদ্র, এটার পরে মুখ থেকে খাবার গিলবে গলবিল, খাবারটা চলে যাবে খাদ্যনালী বা গ্রাসনালী, এরপরে ক্রপ হবে, ক্রপের পরবর্তীতে দেখো লেখা হচ্ছে গিজার্ড। আমরা অলরেডি জানি গিজার্ডের দাঁতের সংখ্যা কয়টা বলো? গিজার্ডের দাঁতের সংখ্যা তোমরা জানো 6টা। গিজারের দাঁতের সংখ্যা কয়টা? 6টা। ওকে, এরপরে দেখো খেয়াল করো মেসেন্টেরন কোনো কিছু নাই। প্রোক্টোডিয়াম রয়েছে, কমন 4টা জিনিস, ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুছিদ্র। রেকটাম প্যাপিলা থাকে কয়টা? 6টা। রেকটাম প্যাপিলা থাকে কয়টা? 6টা। হেপাটিক সিকা কয় জোড়া? 6 জোড়া। হেপাটিক সিকা কয় জোড়া? 6 জোড়া। মনে থাকবে? তোমাদের একটা চমৎকার এক্সট্রা জিনিস বলে দিই, দেখো মেসেন্টেরনের অপর নাম পাকস্থলী। তাহলে বাচ্চারা বলো তো, যদি কখনো বলা হয় যে
ঘাসফড়িং এর পাকস্থলী কোনটা? স্টোমোডিয়াম, মেসেন্টেরন নাকি প্রক্টোডিয়াম? চোখ বন্ধ করে মারবা মেসেন্টেরন। মেসেন্টেরনকে বলা হয় পাকস্থলী। দেখাই দিচ্ছি, মেসেন্টেরনকে কি বলা হয়? পাকস্থলী। মেসেন্টেরনকে কি বলা হয়? পাকস্থলী। এই যে দেখো মেসেন্টেরন, মেসেন্টেরন, যার অপর নাম হচ্ছে পাকস্থলী বা মিডগাট। পাকস্থলী বা মিডগাট। ক্লিয়ার? এই যে হেপাটিক সিকা, হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা 6 জোড়া। কত জোড়া? 6 জোড়া। চলে আসো, রেকটাম বা মলাশয়, রেকটাল প্যাপিলা হচ্ছে কতটি? 6টি। রেকটাল প্যাপিলা কতটি? 6টি। ক্লিয়ার এতটুকু? ওকে, ডান। চলো এরপরের দিকে আমরা যাই। তাহলে এটার উত্তর কোনটা হবে? স্টোমাডিয়ামের অংশ নয় কোনটা? গলবিল অংশ, তারপরে ক্রপ অংশ, গিজার অংশ, এটা হচ্ছে 9, মানে ইলিয়ামটা হইতেছে প্রক্টোডিয়ামের অংশ। প্রক্টোডিয়াম বলতে তাদের পশ্চাৎপৌষ্টিক নালীর অংশ। চলো 22 নাম্বার, ঘাসফড়িং এর পাকস্থলীতে কত জোড়া হেপাটিক সিকা থাকে? এটা সবচেয়ে সহজ, অলরেডি পড়া শেষ। কত জোড়া বলো? রাইট অ্যান্সার হবে 6 জোড়া বা কতটি? 12টি। 6 জোড়া বা কতটি বলো তো? 12টি। তাহলে এটার আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 6 জোড়া বা 12টি। 22 এর উত্তর কে দিচ্ছে রে ভাই? দেখি। ইয়েস, 22 এর উত্তর ডি, অ্যাবসলিউট রাইট। ঐশী উত্তর দিচ্ছে, তালুকদার উত্তর দিচ্ছে, 22 এর উত্তর ডি। চলো এরপরে দেখে আমরা চলে যাই 23 নম্বরের দিকে যাই। দেখি, ঘাসফড়িং এর শ্বাসনালীর স্তর 9 কোনটা? চমৎকার একটা কথা বলছে ভাই। আরে বাবা, এই প্রশ্নটা বেশ একটা ডিপ একটা প্রশ্ন। শ্বাসনালীর স্তর হইতেছে 3টা। শ্বাসনালীর স্তর কয়টা বলো তো? 3টা। ওকে, এদের স্তর কয়টি বলো? শ্বাসনালীর 3টি, মনে জানা থাকে। যেটা সবচেয়ে বাইরের স্তর, বাইরের স্তরের নামটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি ঝিল্লি। ভিত্তি ঝিল্লি। ওকে, একদম যেটা ভেতরের দিকে থাকবে, ভেতরের দিকে যেটা থাকবে তার নাম হচ্ছে ইন্টিমা। তার নাম কি? ইন্টিমা। আর একটা কথা, যেটা মাঝে থাকবে, মাঝে থাকবে হচ্ছে এপিথেলিয়াম সেল। এপিথেলিয়াল কোষ বা সেল, যেটাই বলি না কেন। তাহলে বলো শ্বাসনালী, এদের শ্বাসনালী থেকে যে প্রশ্নটা আসবে এই ব্যাখ্যার মাধ্যমে তুমি পেয়ে যাবা। শ্বাসনালীর স্তর হচ্ছে 3টা। বাইরকে একসাথে বলো, বাইরে হচ্ছে ভিত্তি ঝিল্লি, ভেতরটা হচ্ছে ইন্টিমা, মাঝেটা হচ্ছে এপিথেলিয়াল সেল। এখন এই ইন্টিমা নিয়ে একটা কথা আছে। এই ইন্টিমা আংটির মতো বলয় তৈরি করে। ইন্টিমা কিসের মতো বলয় তৈরি করে? আংটির মতো বলয় তৈরি করে। আংটির মতো বলয় তৈরি করে, সেই বলের নাম হচ্ছে টিনিডিয়া। বাচ্চারা বলো নাম কি? টিনিডিয়া। আমার সাথে সাথে বলো টিনিডিয়া। আর এই টিনিডিয়া থাকে বলেই ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া মানে শ্বাসনালী। ট্র্যাকিয়া মানে কি নালী? শ্বাসনালী। এটা চুপসে যায় না, চুপসে যায় না, মানে আমাদের মতো, বুঝছো? এই যে আমাদের ট্র্যাকিয়াটা শ্বাসনালী, দেখো এখানে কি, এখানে দিকে দেখো শক্ত রিং এর মতো অংশ থাকে, সি আকৃতির, অর্ধচন্দ্রাকৃতির, এই জন্য চুপসে যায় না। তাহলে বলো, তাহলে বলো ট্র্যাকিয়া চুপসে যায় না কেন? টিনিডিয়ার কারণে। আবারও বলো, ট্র্যাকিয়া চুপসে যায় না কেন? টিনিডিয়ার কারণে। যাতে এটা মনে থাকে, যাতে ভুল না হয়। বোঝা গেছে এটাতে? তাহলে দেখি 23-এর শ্বাসনালীর স্তর 9 কোনটা? ভিত্তি ঝিল্লি স্তর, রাইট অ্যান্সার এটা না। এপিথেলিয়াম মধ্য স্তর, রাইট অ্যান্সার এটা না। ইন্টিমা ভেতরের স্তর, এটাও না। তাহলে এটা কি হবে? রাইট অ্যান্সার টিনিডিয়া। কারণ কি, ইন্টিমা থেকে পরবর্তীতে টিনিডিয়া তৈরি হয়। ওকে, আর টিনিডিয়া থাকে বলে মূলত ট্র্যাকিয়া চুপসে যায় না। ট্র্যাকিয়া চুপসে যায় না। এই ট্র্যাকিয়া চুপসে যায় না, ইমন ভুল লিখছো ভাইয়া, টিনিডিয়ার কারণে। ইয়েস, চলো 24 নম্বরের দিকে চলে যায় আর কি। দেখি কি বলছে আর কি। ঘাসফড়িং এর হিমোসিল কয় প্রকোষ্ঠে বিভক্ত? হিমোসিল, হিমোসিল এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ, মানে খুব বেশি কঠিন জিনিস না। হিমোসিল, হিমোসিল মানে হিম মানে রক্ত, আর সিল মানে গহ্বর। এদের হিমোসিল মূলত থাকে 3টা। হিমোসিল থাকে মূলত কয়টা বলতো? 3টা এদের গহ্বর থাকে আর কি। ওকে, একটা হচ্ছে পেরিভিসারাল সাইনাস, পেরিকার্ডিয়াক সাইনাস, আর পেরিনিউরাল সাইনাস। সাইনাস মানে হচ্ছে কি? গহ্বর। তাহলে কয়টা? 3টা। একটা নাম হচ্ছে পেরিভিসেরাল, পেরিভিসেরাল সাইনাস। 2 নাম্বারটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। কার্ডিয়াল মানে যেখানে রক্তনালী এবং হৃৎপিণ্ড থাকবে, সাইনাস বা হিমোসিল যেটাই বলো না কেন। আর সবার শেষের দিকে থাকবে কোনটা বলতো? পেরিনিউরাল। নিউরাল মানে যেখানে নিউরন থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো 3টা সাইনাস থাকবে। এর মধ্যে যেটা পেরিভিসেরাল, পেরিভিসেরালে মনে রাখবে এখানে থাকবে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক নালী।
পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র মনে যেন থাকে। তাহলে 24-এর উত্তর হচ্ছে খ বা 3। 24-এর উত্তর খ বা 3। ওকে, হ্যাঁ, আকাশ দিয়ে মনে রাখা যায়। যেটা দিয়ে তোমরা শুভমণ্ডল মনে রাখতে পারো সেটা দিয়ে মনে রাখো ভাই, কোনো সমস্যা নাই ভাইয়া, বাট চান্স পাইতে হবে, এই তো কথা। যে যেভাবে মনে রাখতে পারো রাখো। 25 নাম্বার, ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ হইতে সময় লাগে কত মিনিট? একদম ঠাড়া মুখস্থ, কিচ্ছু করার নাই। সমগ্র দেহে রক্ত সরবরাহ হইতে টাইম লাগে কত মিনিট? এখানে দুইটা কথা, এদের হার্ট রেট, HEART, হার্ট রেট বা হার্ট বিট যেটাই বলি না কেন, হার্ট রেট হইতেছে 100 থেকে 110, 100 থেকে 110, কতবার বলে? 100 থেকে 110 বার পার মিনিট। আর পুরা বডি ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন এদের টাইম লাগে কত বলো দেখি? লাগে আধা ঘন্টার বেশি টাইম, মানে 30 থেকে 60 মিনিট, এটা একদম মুখস্থ। আর যদি বলো তো হার্ট রেট কত, তাহলে হয়তো প্রত্যেক মিনিটে 100 থেকে 110। তাহলে 25-এর উত্তর হচ্ছে 4। 25-এর উত্তর কত? 4। 25-এর উত্তর হচ্ছে 4। চলো, 1 ঘন্টা ক্লাস হয়েছে আর কি আমাদের। এরপরে দিকে আমরা একটু চলে যাই, দেখি ঘাসফড়িং এর হৃদযন্ত্রে কয়টা প্রকোষ্ঠ থাকে? চমৎকার একটা কথা বলছে আর কি, খেয়াল করি আর কি। দেখো, ঘাসফড়িং এর হৃদযন্ত্রের ক্ষেত্রে মনে রাখবা, ঘাসফড়িং এর হৃদযন্ত্রের দুইটা জিনিস একটু দরকার বেশি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রকোষ্ঠ এবং আরেকটা হচ্ছে অ্যালারি পেশি। একটা হচ্ছে প্রকোষ্ঠ এবং আরেকটা হচ্ছে কি বলতো? অ্যালারি পেশি। তাহলে চলো আমরা একটু তোমাদের প্রকোষ্ঠ এবং অ্যালারি পেশিটা একটু দেখাই দিই আর কি। ঘাসফড়িং এর প্রকোষ্ঠ এবং অ্যালারি পেশি, প্রকোষ্ঠ এবং অ্যালারি পেশির দিকে আমরা একটু যাই। এই যে এখানে চলে আসছি আর কি, মনোযোগ দাও আর কি। দেখো এখানে ঘাসফড়িং এর প্রকোষ্ঠের যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 7টা। কয়টা প্রকোষ্ঠ? 7টা। আর এই হৃৎপিণ্ডকে 4 দিক থেকে টেনে রাখে, 2 দিক থেকে টেনে রাখে আর কি যে পেশি, তাকে বলা হচ্ছে অ্যালারি পেশি। এবং অ্যালারি পেশি সংখ্যা হচ্ছে 6 জোড়া। বলছি না, ঘাসফড়িং পড়তে গেলে শুধু 6 আর 6 এর গুণিতক মনে রাখতে হবে। তাহলে অ্যালারি পেশি কত জোড়া? 6 জোড়া। আর প্রকোষ্ঠ কতটি? 7টি প্রকোষ্ঠ। কতটি প্রকোষ্ঠ? 7টি প্রকোষ্ঠ। এবং ঘাসফড়িং এর হৃৎপিণ্ডকে বলা হয় নিউরোজেনিক হার্ট। কি হার্ট? নিউরোজেনিক হার্ট। কেন? এরা মরে যাওয়ার পরেও না এদের হৃৎপিণ্ড চলতে থাকে, কারণ ওদের হৃৎপিণ্ডে একটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থাকে, যেটাকে বলা হচ্ছে একটা গ্যাংলিয়ন থাকে, স্নায়ুগুচ্ছ থাকে আর কি, যার কারণে না ওদের মানে হৃৎপিণ্ড চলতে থাকে আর কি, এরকম একটা অবস্থা। এবং আরো একটা কথা, সেটা হচ্ছে যে এদের যে হার্ট থাকে, এদের না কোনো তো হার্টের ওই ধরনের পেশি নাই, বাট তারপরেও চলতে থাকে। কারণটা কি? ওদের নিউরনটাই ওইভাবে কি বলা যায়, পরিবর্তিত হয়ে গেছে, যেটা স্পন্দন দেয়। কি দেয়? এটা স্পন্দন দেয়। দেখো হার্টবিট কত? 100 থেকে 100 কতবার? 10 বার। এবং এখানে কি বলা হয়েছিল? টাইম লাগে সম্পন্ন করতে, দেখো 30 থেকে 60 মিনিট। 30 থেকে কত মিনিট? 60 মিনিট। ওকে, ডান। চলো এরপরের দিকে আমরা একটু যাই, দেখি এরপরের দিকে যাই। তাহলে এখানে কি আসবে? ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রকোষ্ঠ হচ্ছে 7টা। 7টা। 27 নাম্বার, ঘাসফড়িং এর দেহে উন্মুক্ত ছিদ্রপথের সংখ্যা কতটি? এই যে দেখো, উন্মুক্ত ছিদ্রপথ সংখ্যা কত? জোড়ায় দেওয়া আছে। সংখ্যা মানে দেখো, উন্মুক্ত ছিদ্রপথ বলতে ওই যে শ্বাসরন্ধ্র, বুঝছো? সরি, শ্বাসরন্ধ্র। বলতো শ্বাসরন্ধ্রকে আমি একটু আগে পড়াইছিলাম, যারা অপর নামটা কি, যারা আগে পড়ছো ভালো করে, স্পাইরাকল। কি কল বলো? স্পাইরাকল। স্পাইরাকলের সংখ্যা কত ভাই? স্পাইরাকলের সংখ্যা হইতেছে 10 জোড়া। এবং স্পাইরাকল শ্বাসরন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র থাকবে তাদের বডিতে। তাহলে রাইট অ্যান্সার হবে কত জোড়া বলো? 10 জোড়া বা 20টি। 10 জোড়া বা 20টি। তাহলে 27-এর উত্তর হচ্ছে, কি উত্তর দিচ্ছে দেখি? 27-এর উত্তর হবে আমাদের কত? 27-এর উত্তর হবে ক। চলো 28 দিকে যাই। ঘাসফড়িং এর গিজার্ড এবং মেসেন্টেরনের সংযুক্ত স্থানকে কি বলে? চমৎকার একটা কথা বলছে। এই ভাই, গিজার্ড এবং মেসেন্টেরন, বলো তো ভাই, গিজার্ড কি স্ট্রোমোডিয়ামের অংশ না? স্ট্রোমোডিয়াম মানে অগ্রপৌষ্টিক নালী। আর মেসেন্টেরন এটা হচ্ছে কোন পৌষ্টিক নালী বলো? মধ্যপৌষ্টিক নালী। এই দুইটার মাঝখানে যেটা থাকবে সেটার নাম হচ্ছে হেপাটিক সিকা। সেটার নাম কি সিকা? হেপাটিক সিকা। যার অপর নাম তোমরা জানো গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকা কত জোড়া? 6 জোড়া। 6 জোড়া। বাট এখানে আরেকটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে মালপিচার নালিকা। রাইট অ্যান্সার হবে হেপাটিক সিকা। ওকে, বাট আরেকটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে মালপিচার নালিকা, যেটা ঘাসফড়িং এর রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে মালপিচার নালিকা কি অঙ্গ বলতো? রেচন অঙ্গ হিসেবে কাজ করে।
এই মালপিজা নালিকা নিয়ে কিছু কথা বলবো আর কি আমি তোমাদের। মালপিজা নালিকাটা থাকে কোথায়? মালপিজা নালিকাটা থাকে মেসেন্টেরন, এবং মেসেন্টেরনের পেছনে দিকে থাকে কি বলতো? পশ্চাৎ পৌষ্টিক নালী। কোন পৌষ্টিক নালী? পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে মধ্য মানে মেসেন্টেরনের পশ্চাৎ পৌষ্টিক নালী মাঝখানে যে সুতার মতো অংশগুলো থাকবে সেটার নামই হবে মালপিজার নালিকা। মালপিজার নালিকা। মালপিজার নালিকার নিয়ে দুইটা জিনিস মনে রাখো, সংখ্যা হইতেছে 100টি এবং এদের লেন্থ, মালপিজা নালিকার লেন্থ হইতেছে 25 মিলিমিটার। 25 মিলিমিটার। আর হ্যাঁ, ঘাসফড়িং এর যে রেচন দ্রব্যের নাম ইউরিক অ্যাসিড। বলো কোন অ্যাসিড? ইউরিক অ্যাসিড। আবারও বলো, ঘাসফড়িং এর রেচন দ্রব্যের নামটা কি? ইউরিক অ্যাসিড। তাহলে বলো মালপিজা নালিকার সংখ্যা কতটি? 100টি। কত মিলিমিটার? 25 মিলিমিটার লম্বা। ঘাসফড়িং এর রেচন দ্রব্যের নামটা কি বলো ভাই? সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। কোন অ্যাসিড? ইউরিক অ্যাসিড। মাথায় যেন থাকে, ভালো কইরা যেন থাকে। ওকে, খাতুনদের প্রান্ত উত্তর দিচ্ছে, তারপর তাওহি উত্তর দিয়েছে, ভেরি গুড। চলে আসি এরপরে, দেখো 29। দেখো মেসেন্টেরন এবং হেপাটিক সিকার অন্তর্প্রাচীর কোন ধরনের কোষ দ্বারা গঠিত? আরে ভাই রে ভাই, এই প্রশ্ন যা ডিপ একটা প্রশ্ন, প্রচন্ড একটা ডিপ প্রশ্ন। তার মানেটা কি? মেসেন্টেরন এবং হেপাটিক সিকার, ওদের ভেতরে যে প্রাচীর থাকে, ওদের ভেতরে যে কোষ থাকে, ওই কোষটা কি দ্বারা তৈরি? ধরে রাখো এটা হতেছে তাদের মেসেন্টেরন। মেসেন্টেরনের ভেতরে এই রকম অবস্থায় কোষ থাকে, এই যে দেখো এই রকম কোষগুলো থাকে। ওকে, এই কোষগুলো দেখো স্তম্ভাকারের মতো দেখতে, স্তম্ভাকার মানে কলামনার। স্তম্ভাকার মানে কি? কলামনার। ওকে, যেহেতু এটা ভেতরের দিকে থাকে এই জন্য এটার নাম হচ্ছে এন্ডোডার্মাল কোষ। এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু বেশ ভেতরের জিনিস। তাহলে ওদের ভেতরের মানে মেসেন্টেরন বা হেপাটিক সিকার ভেতরের দিকে যে কোষ থাকে তার নাম কি? কলামনার। এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এই যে কলামনার এপিথেলিয়াম না, এন্ডোডার্মাল। কলামনার মানে কি? যে দেখো কলমের মতো, স্তম্ভের মতো আর কি। ক্লিয়ার? কলামনার এন্ডোডার্মাল সেল, কলামনার এন্ডোডার্মাল সেল, এটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া। ওকে, আচ্ছা চলো, ইউরিক অ্যাসিড, ভেরি গুড। নাফিস উত্তর দিচ্ছে, উত্তর ভেরি গুড। চলো এরপর দিকে চলে আসি 30 নাম্বার। পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরে নিম্নলিখিত ধাপগুলো দ্বারা গঠিত। সম্পূর্ণ রূপান্তর, চমৎকার একটা কথা। রূপান্তর মূলত দুই ধরনের। চলো আমরা একটু আগে পড়ে ফিরে, রূপান্তর কয় ধরনের এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, ঘাসফড়িং এর রূপান্তর নিয়ে। ওকে, এই যে রূপান্তর, চমৎকার একটা টপিক। এই টপিকটা নিয়ে আমাদের অনেক আলোচনা রয়েছে। রূপান্তর, রূপান্তরের ইংরেজি হচ্ছে মেটামরফোসিস। রূপান্তর দুই ধরনের, একটাকে বলা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপান্তর মনে রাখবা, এখানে দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের নাম হচ্ছে নিম্ফ আর একটা ওয়ার্ডের নাম হচ্ছে লার্ভা। একটা ওয়ার্ডের নাম নিম্ফ আর একটা ওয়ার্ডের নাম হচ্ছে লার্ভা। খেয়াল করবা, যারা অসম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তরের বাচ্চাকে বলা হবে নিম্ফ, আর সম্পূর্ণ রূপান্তরের বাচ্চাকে বলা হবে কি? লার্ভা। তাহলে দেখো, অসম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থাকে বলা হয় নিম্ফ, আর সম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থাকে বলা হচ্ছে লার্ভা। সেম জিনিস, শুধু সম্পূর্ণ আর অসম্পূর্ণ। এখন বাচ্চারা সম্পূর্ণ রূপান্তর কি অসম্পূর্ণ রূপান্তর কি এটা নিয়ে তোমাদের একটু ধারণা দেওয়া উচিত আর কি। বলতো, মানুষের বাচ্চা হইলে সে কার মতো হবে? মানুষের মতো। ধরো একটা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করছে, সে হবে কুত্তা বাচ্চার মতো, কিন্তু ছোট কুত্তা বড় কুত্তা, ছোট মানুষ বড় মানুষ। তার মানে কি, ছোটকাল এবং বড়কালের মধ্যে মোটামুটি মিল রয়েছে। কিন্তু যদি একটা প্রজাপতির কথা বলি, একটা প্রজাপতি যখন জন্মগ্রহণ করে তখন সে কীটের মতো থাকে আর কি, বুঝছো? ক্যাটারপিলার মানে যে শুয়োপোকার মতো থাকে। কিন্তু একটা বড় প্রজাপতি দেখো, ডানা মেলে সে কত বড় হয়ে যায়। তাহলে দেখো, ওই যে শুয়োপোকার মতো যে অবস্থা আর বড় যে প্রজাপতির অবস্থা, এদের ছোটবেলার বড়বেলা কি একই রকম? কখনো একই রকম না। তাহলে দেখো, বাচ্চাগুলান দেখতে ছোটকাল বড়কাল একই রকম, আরেকটার ক্ষেত্রে ছোটকাল এবং বড়কাল দেখতে আলাদা রকম। যাদের ছোটকাল এবং বড়কাল একই রকম তাদেরকেই বলা হবে অসম্পূর্ণ রূপান্তর। কি বলা হবে? অসম্পূর্ণ রূপান্তর। দেখতে একই রকম হইলে অসম্পূর্ণ রূপান্তর, ছোটকাল বড়কাল আলাদা রকম হইলেই সেটা হবে কি? সম্পূর্ণ রূপান্তর। মাথায় রাখো, একটু উল্টা যেতে না হয়ে যায়। ওকে, এই যে দেখো, সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কি বলছে কি দেখো, যে রূপান্তরে শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে কোনো আঙ্গিক মিল থাকে না, মানে ব্যাপক কি মানে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে তাদেরকে পূর্ণাঙ্গ প্রাপ্ত হইতে হয়, তখনই সেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। আর যাদের মধ্যে মিল থাকে, এই যে দেখো, প্রত্যেকটা নিম দশা দেখতে প্রায় পূর্ণাঙ্গ প্রাণীর মতোই, খালি থাকে নাকি ডানা এবং জননাঙ্গ থাকে না।
তাহলে একই রকম দেখতে হলে অসম্পূর্ণ, আলাদা রকম দেখতে হলে সম্পূর্ণ রূপান্তর। এখন দেখো অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে উদাহরণ আমাদের খুবই বেশি দরকার। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে উদাহরণ দরকার ভাই, সেটা হচ্ছে ঘাসফড়িং এবং তেলাপোকা। ঘাসফড়িং আর কি, তেলাপোকা। আর সম্পূর্ণদের ক্ষেত্রে কি কি আসবে? মৌমাছি আসবে, তারপরে আসবে হচ্ছে কই গেল, প্রজাপতি আসবে ইত্যাদি। ওকে, এখন এদের ক্ষেত্রে দেখো অসম্পূর্ণ রূপান্তর, মানে আমরা যেহেতু ঘাসফড়িং পড়তেছি, ঘাসফড়িংকে বলা হচ্ছে অসম্পূর্ণ বা হেমিমেটাবলাস। এদের রূপান্তরের ধাপ হচ্ছে তিনটা: ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। ডিম, নিম্ফ আর কি পূর্ণাঙ্গ প্রাণী। মনে রাখবা ভাই, পূর্ণাঙ্গ প্রাণীর আরেকটা নাম হচ্ছে ইমোগো। এই ইংরেজিতে বলা হচ্ছে ইমোগো। তাহলে বলো, পূর্ণাঙ্গ প্রাণী না বলে এটাকে আমি ইমোগো বলতে পারি। তাহলে এদের ধাপ হচ্ছে তিনটা: ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। আর যারা সম্পূর্ণ রূপান্তর করতেছে তাদের ধাপ হচ্ছে চারটা। তাদের ধাপ কয়টা? চারটা: ডিম, লার্ভা, পিউপা, ইমোগো বা পূর্ণাঙ্গ প্রাণী। মনে থাকবে, সম্পূর্ণ রূপান্তর চারটা, কি কি? ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। আর অসম্পূর্ণ রূপান্তর তিনটা: ডিম, নিম এবং ইমোগো বা পূর্ণাঙ্গ প্রাণী। আই হোপ সো ব্যাপারটা তোমরা বুঝে ফেলছো আর কি এটাতে। ক্লিয়ার? চলো, তাহলে এটা উত্তর কি হবে বলো তো? 30। পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত? সম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ মানেই তাহলে কয়টা হবে? চারটা ধাপ, তাই না? তাহলে কি এটা তিনটা হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে এই দুইটার মধ্যে আর কি। দেখি, ডিম, ডিমের পরে পিউপা হয় না, ডিম, লার্ভা, পিউপা, ইমোগো বা পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে রাইট অ্যান্সার হবে 4। রাইট অ্যান্সার হবে কোনটা? 4। অর্থাৎ 30-এর রাইট অ্যান্সার হচ্ছে 4। 30-এর রাইট অ্যান্সার হচ্ছে কত? 4। ওকে, আচ্ছা, আমাকে এখন তোমরা কি একটু উত্তর দাও, তোমাদের সবার কি অবস্থা? আমরা অনেক দূর আগে চলে আসি, ক্লাস 1 ঘন্টা 10 মিনিট ক্লাস করছি আমরা অলরেডি। এখন তোমাদের একটু উত্তর দাও যে কেমন মনে হচ্ছে, বলো। ক্লাস তো অনেকক্ষণ করলা। অনেকক্ষণ তো ক্লাস করলাম, আমি একটু জাস্ট কেমন মনে হচ্ছে বলো। ক্লাস তো অনেকক্ষণ করলা। তোমাদের কেমন বোধগম্য হচ্ছে? তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের উপকার হচ্ছে কিনা আমাকে একটু জানাও। আর বেশি নাই আর কি, বুঝছো? তোমাদের আসল জিনিসগুলো মোটামুটি আমি দেখাই ফেলছি। হ্যাঁ, তাওহি উত্তর দিচ্ছে ডি, ভেরি গুড। প্রান্ত উত্তর দিচ্ছে ডিম, লার্ভা, পিপা, ইমোগো, রাইট অ্যান্সার, ভেরি গুড। মনিজা সাজেন উত্তর দিয়েছে 30-এর ডি, ভেরি গুড, রাইট অ্যান্সার তোমাদের। আরাফাত আলহামদুলিল্লাহ ভাইয়া। মেহজাবান ঐশী, ভালো লাগতেছে ক্লাস। প্রান্ত ভাইয়া অনেক ভালো, থ্যাংক ইউ। শুভ মন্ডল বলেছে ভালো। জান্নাত, হ্যাঁ তোমাদের একটু কমেন্টস গুলো একটু দরকার মাঝে মধ্যে। আচ্ছা, দিব আর কি, দাগানো বই পিডিএফটা দিব আর কি, এটাতে সমস্যা নেই তোমাদের। আর কি কি চাই কমেন্টসে জানো, সব দিব এটা তোমাদের জন্য, টেনশন নিও না। তাও চান্স পাও তোমরা। মনীষা সিনহা, কি কি পড়তে হবে বলে দিন। মনীষা, এই যে যা পড়াইতেছি তাই পড়তে হবে, আবার কি বলবো? যা পড়াইতেছি শুধু মনোযোগ দিয়ে ক্লাস করার, কিছু লাগবে না। তাও হি উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, পুরো অধ্যায় তো দেখা দিচ্ছে তোমাদের বাবা। নিশাদ তালুকদার, ওকে, থ্যাংক ইউ। চলো, হয়েছে আমাদের অনেকগুলো নিয়ে হয়েছে। চলো এখন আমরা একটু যাই, এবার একটা নিয়ে আমরা শেষ করে ফেলবো। চলো, ঘাসফড়িং এর ডায়াপজ দেখা যায় কখন? এখন এই জিনিসগুলো একটু সহজ রয়েছে। ডায়াপজ, এই ভিডিও আমরা পজ দিই না, পজ মানে কি বলো তো? থেমে যাওয়া না? তাহলে পজ মানে যদি থেমে যাওয়া, আমরা শীতকালে থেমে যাই, কাজ করতে করতে থেমে যাই, তাহলে ডায়াপজ দেয় কোন কালে বলো? ডায়াপজ হয় শীতকালে। বাট এখানে একটা কথা রয়েছে, আর একটা কথা, সেটা হচ্ছে ইনস্টার। একটা কথা রয়েছে, সেটা হচ্ছে ইনস্টার। ঘাসফড়িং এর যে খোলস মোচন, কি কথা বলা হয়েছে বলো তো? খোলস মোচন। খোলস মোচনকে বলা হচ্ছে মোল্টিং।
MOLTING, বলো খোলস মোচনকে কি বলা হচ্ছে? মল্টিং। খেয়াল করে দেখো, ঘাসফড়িং এর ইন টোটাল মল্টিং হয় 5 বার। বাচ্চারা আমার কথাগুলো মনোযোগ দাও, কয়বার? 5 বার খোলস মোচন হয়। এই প্রত্যেকবারে খোলস মোচনের মধ্যবর্তী যে সময় তাকে বলা হচ্ছে ইনস্টার। তাহলে খোলস মোচনের মধ্যবর্তী সময়কে বলা হচ্ছে ইনস্টার, লিখে ফেলো। আর ও যখন শীতকালে তার পরিস্ফুটন বন্ধ থাকে, চুপচাপ বসে থাকে, তার নাম ডায়াপজ। ডায়াপজ হয় শীতকালে। তাহলে 31-এর উত্তর হবে হচ্ছে ক। 31-এর উত্তর ক। 1632, পয়কোলেসারাস পিকটাসের জীবনচক্রে কয়টি নিম দশা দেখা যায়? এই যে একটু আগে আমি বলে ফেলছি আর কি। দেখো, নিম দশা দেখা যায় কয়টা? ইন টোটাল তাদের মোল্টিং হয় কয়বার? খোলস মোচন, তারা সাপের মতো খোলস ছাড়ে কয়বার? 5 বার। তাহলে 5টা ছোট ছোট বাচ্চা পরিবর্তিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণী হয়। তাহলে এদের মোল্টিং হয় কতবার, বা নিম দশা থাকে কতবার? 5 বার। রাইট অ্যান্সার হবে কোনটা? পয়কোলেসারাস পিকটাসের রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? 5টা। তাহলে নিম্ফ বা মোল্টিং, ওকে, মোল্টিং হবে কতবার? 5 বার। ওকে, মল্টিং হবে কতবার? 5 বার। ওকে, একটু মাথায় রাখো আর কি, মল্টিং হবে কতবার? 5 বার। ওকে, চলো এরপরে দেখে আমরা একটু যাই, দেখি। এরপরে আমাদের আসছে হচ্ছে 33 নাম্বার। পয়কোলেসারাস পিকটাসের ডিম্বাণুতে প্রবেশের মাধ্যম কোনটি? মাধ্যম কোনটি? এইখানে একটা চমৎকার একটা কথা বলা হয়েছে আর কি এই জায়গাটাতে। হ্যাঁ, 31 পিস ব্লসম উত্তর দিচ্ছে, খাতুন 32-এর বি। হ্যাঁ, রাইট অ্যান্সার, ঠিক আছে। খেয়াল করো, যদি একটা ডিমের কথা আমি যদি একটু চিন্তা করি আর কি এটাতে, ওকে, একটা ডিমের কথা চিন্তা করো। একটা ডিমের বাইরে দিকে একটা শক্ত খণ্ড থাকে না, শক্ত আবরণ থাকে, খণ্ড না আবরণ। এই শক্ত আবরণ মানে কঠিন আবরণকে বলা হয় কোরিয়ন, রাইট? আর ওই ডিমের খোসা ছড়ে ফেললে ভেতরের দিকে একটা নরম তুলতুলে আবরণ পাওয়া যায়। এই তুলতুলে আবরণের নাম হচ্ছে ভাইটালাইন ঝিল্লি। তাহলে একটা ডিমের কথা চিন্তা করলে বাইরের কঠিন আবরণকে বলা হয় কোরিয়ন, আর ভেতরে তুলতুলে আবরণকে বলা হয় কি বলতো? ভাইটালাইন ঝিল্লি। তাহলে যদি কখনো বলা হয় কোরিয়ন, কোরিয়ন হইতেছে বাইরের আবরণ। কার আবরণ? বাইরের। ভাইটালাইন ঝিল্লি হইতেছে ডিম্বকের কোথাকার আবরণ? ভেতরের আবরণ। ক্লিয়ার? আর একটা শুক্রাণু যখন ওই ডিমের ভেতরে ঢুকবে তখন তো তাকে একটা ছিদ্রপথ করে ঢুকতে হবে। এই ছিদ্রপথটা সে তো বাইর থেকে করবে, তাহলে বাইর থেকে করলে ছিদ্র হবে কাতে আগে বলতো? কোরিয়নে না? তাহলে কোরিয়নেই মূলত হবে একটা ছিদ্র। আর এই যে একটা ছোট্ট একটা ছিদ্র হবে, এই ছোট্ট ছিদ্রকে বলা হয় মাইক্রোপাইল। ছোট্ট ছিদ্রকে বলা হয় কি বলতো? মাইক্রোপাইল। কেন? মাইক্রো মানে ছোট, মাইক্রো মানে কি? ছোট, পাইল মানে কি বলো? ছিদ্র বা গর্ত। তাহলে বলো মাইক্রোপাইল হয় মূলত কোথায়? কোরিয়নে। মাইক্রোপাইল হয় মূলত কোথায়? কোরিয়নে। চলো, কি বলছে? এর শুক্রাণুর ডিম্বাণুতে প্রবেশের মাধ্যম কোনটি? দেখো মাধ্যম তাহলে কোনটা? দেখো, মাইক্রোপাইল, ভাইটালাইন ঝিল্লি, ভেতর আবরণ, কোরিয়ন নাকি ওভিপোজিটর? ওভিপোজিটর তো হওয়ার কোনো সুযোগ নাই, ভাইটালাইন ঝিল্লি হওয়ার সুযোগ নাই। তাহলে প্রবেশের মাধ্যম প্রবেশ করতেছে কোনটা দিয়ে বলতো? মাইক্রোপাইল দেশে মূলত প্রবেশ করে। কি দিয়ে প্রবেশ করে? মাইক্রোপাইল নামক ছিদ্র দেশে প্রবেশ করে। আর মাইক্রোপাইল ছিদ্রটা থাকে কার? কোরিয়নে। মাইক্রোপাইল ছিদ্রটা থাকে কার? কোরিয়নে। আসলে কি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? কোথায় থাকে? এটাতে কোরিয়নে থাকে আর কি। এই 33-এর উত্তর কোনটা দিছো ভাই? না না, শোনো, ছিদ্রের নাম বললো বাবা, ছিদ্রের নাম বলো আর কি। ওকে, ছিদ্রের নাম বলো, শেষ করে ফেলবো আর কি দ্রুত তোমাদের। চলো এরপর দিকে আমরা একটু 34 নাম্বারের দিকে চলে আসি, দেখি 34 নাম্বার কি বলছে। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামে অবস্থিত ভাইটালি কোষের সংখ্যা কত? এটা একটা চমৎকার একটা জিনিস ভাই, এটা ভুল করা যাবেই না। ভাইটালি কোষের নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, যেটা তোমরা জানো। ক্রিস্টালাইন কোন কোষ? কোন কোষ? এই ক্রিস্টালাইন কোন কোষ? আমার সাথে সাথে বলো, ক্রিস্টালাইন কোন কোষের অপর নাম? ভাইটালি কোষ। ক্রিস্টালাইন কোন কোষের অপর নাম? ভাইটালি কোষ। ওকে, আর এই ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা হচ্ছে কতটি? 4টি। আবারও বলো, ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা কতটি? 4টি। 4টি মনে রাখবা আর কি এটাতে। ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা হচ্ছে 4টি। ওকে, চলো আসি এরপরে দেখে দেখো আরেকটা কথা লেখা রয়েছে। যদি কখনো বলা হয় ক্রিস্টালাইন কোষ, ক্রিস্টালাইন কোষ, শুধুমাত্র যদি ক্রিস্টালাইন কোষের কথা বলা হয় তাহলে এটার উত্তর হবে 7 থেকে 8টি। কতটি হবে বলো তো? 7 থেকে 8টি। তাহলে বলো ক্রিস্টালাইন কোন কোষ সংখ্যায় কয়টা? 4টা। ক্রিস্টালাইন কোন কতটি সংখ্যায় বলো তো? এটা এক্সট্রা তথ্য কিন্তু, 7 থেকে 8টি। আরেকটা যদি কখনো বলা হয় কর্নিয়া জেন কোষ, কি কোষ? কর্নিয়া জেন কোষ, যার অপর নাম লিখে রাখো
লেন্টিকুলার কোষ, লেন্টিকুলার কোষ, লেন্টিকুলার কোষ কতটি জানো? দুইটি। কতটি? দুইটি। তাহলে দেখো তিনটা কথা। এই র্যাবডম থেকে কিন্তু এগুলো আসবে, পুঞ্জাক্ষী থেকে এটা আসবে। ক্রিস্টালাইন কোন কোষ চারটা, একসাথে বলো ক্রিস্টালাইন কোন কোষ কয়টা? চারটা। ওকে, ক্রিস্টালাইন কোন কয়টা? 7 থেকে 8টা, 7 থেকে 8টা। কর্নিয়াজেন কোষ বা লেন্টিকুলার কোষ কয়টা? দুইটা। মাথায় রাখতে হবে। চলো আমরা একটু জিনিসটা একটু দেখে ফেলি আর কি। চলো তোমাদের একটু দেখাই দিই এটা, এদের পুঞ্জাক্ষীতে যাই। এই যে দেখো পুঞ্জাক্ষী, গাছফড়িং এর ওমাটিডিয়াম, ওমাটিডিয়ামের পয়েন্ট হইতেছে 10টা। কি কি? কর্নিয়া, সবার বাইরের কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, এরপর আসবে আইরিশ রঞ্জক আবরণী, এরপর আসবে রেটিনাল রঞ্জক আবরণী, রেটিনুলার কোষ, র্যাবডম, ভিত্তিপর্দা এবং কি বলো স্নায়ু তন্তু। এর মধ্যে আমি একটু আগেই তোমাদেরকে বললাম যেটা, সেটা হচ্ছে দেখো কর্নিয়াজেন কোষ, কর্নিয়াজেন কোষের অপর নাম হচ্ছে লেন্টিকুলার কোষ। লেন্টিকুলার, বলো লেন্টিকুলার কোষ কয়টা? দুইটা। কয়টা? দুইটা। ওকে, লেন্টিকুলার কোষ কয়টা? দুইটা। এইরকম ভাবে থাকে, একটা এই যে একটা এরকম পয়েন্টে থাকে। এরপর দেখো চলে আসো, দেখো লেখা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, যার অপর নাম হচ্ছে ভাইট্রালি কোষ। আবারও লিখে দিলাম, কোন কোষ বলো? ভাইট্রালি কোষ। বাচ্চারা বলো তো ভাব, ভাইট্রালি কোষ যেন কয়টা? চারটা। কয়টা? চারটা। কিভাবে থাকে জানো ভাইটালি কোষ? এই যে এরকম ভাবে থাকে, এদের এই অংশটা এরকম ভাবে থাকে। ওকে, চারটা। এখানে যদিও বা ভালো করে দেওয়া নাই, এইভাবে এইভাবে চারটা খণ্ডে থাকে। কয়টা? চারটা খণ্ডে থাকে। ওকে, এটা হচ্ছে কাহিনী। এরপরে দিকে চলে আসে, দেখো কর্নিয়া। কর্নিয়া কিসের মতো কাজ করে জানো? লেন্সের মতো কাজ করে। আবারও বলো, যদি কখনো আসে লেন্সের মতো কাজ করে কোনটা? কর্নিয়া। লেন্সের মতো কাজ করে কোনটা? কর্নিয়া। এরপরে চলে আসো র্যাবডম। র্যাবডম মানে রিসিভ, RECEIVE, আর ফর র্যাবডম, আর ফর রিসিভ। কি রিসিভ? আলো রিসিভ করে। তাহলে যদি কখনো বলা হয় আলো গ্রহণ করে কে রে ভাই? র্যাবডম। লেন্সের মতো কাজ করে কে রে ভাই? কর্নিয়া। লেন্সের মতো কাজ করে কে বলতো? কর্নিয়া। ওকে, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে। কি সরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন, দেখো ক্রিস্টালাইন কোন কি হিসেবে কাজ করবে? যে দেখো ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে। তাহলে এখানে তুমি তিনটা কাজ মনে রাখো, কর্নিয়া লেন্সের মতো কাজ করবে, ক্রিস্টালাইন কোন এই যে দেখো ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে, র্যাবডম রিসিভ করবে কি? আলো রিসিভ, আলো গ্রহণ করবে। ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার। আশা রেখে আর কখনো তোমাদের এখানে সমস্যার কথা না এইটাতে। চলো এরপরে দিকে আমি একটু যাই। তাহলে এখানে উত্তর ভাইটালি কয়টা? চারটা। রাইট অ্যান্সার হবে 4। ওকে, রাইট অ্যান্সার হবে কয়টা? 4টা। চলো এরপরের দিকে আমরা যাই। দেখো 35 কি বলছে? ঘাসফড়িং এর নিম থেকে কতবার খোলস পরিবর্তন করার পর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তরিত হয়? মোল্টিং, আমরা জানি মোল্টিং কতবার হয়? 5 বার, 5 বার, 5 বার। ওকে, আর এই মোল্টিং এ হরমোন কাজ করে। মোল্টিং এ একটা হরমোন কাজ করে, এই হরমোনের নামটা হচ্ছে একডাইসন। তাহলে বলো মোল্টিং এর হরমোনের নাম কি? একডাইসন। মোল্টিং এর হরমোনের নাম কি? একডাইসন। এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে দিকে চলে যায় আর কি। দেখো 36 নাম্বার, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে? একটু আগে বলছে আলো গ্রহণ। এই গ্রহণ মানে কি? রিসিভ না? RECEIVE, বলো রিসিভ করবে কে? আর ফর রিসিভ, আর ফর কোনটা? র্যাবডম। তাহলে 36 এর উত্তর হবে খ, র্যাবডম। কর্নিয়া কি করে? কর্নিয়া লেন্সের মতো কাজ করে। লেন্স না কিন্তু, পুরোটা লেন্সের মতো কাজ করে। ওকে, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন এটা কি করবে বলো তো? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে। প্রতিসরণশীল অঙ্গ, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে কোনটা? ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন মনে যেন থাকে আর কি। ওকে, আর ওই যে কর্নিয়াজেন কোষ, কর্নিয়াজেন কোষের অপর নাম লেন্টিকুলার কোষ, যেটা সংখ্যা হইতেছে কয়টা? 2টা। কয়টা? 2টা। ওকে, 36 উত্তর, হ্যাঁ মল্লিক রিবন উত্তর দিয়েছে। 36 বি। আবিদ উত্তর দিচ্ছে, নিশাত উত্তর দিচ্ছে, ভেরি গুড, খাতুন উত্তর দিচ্ছে, হ্যাঁ র্যাবডম। চলো 37, পতঙ্গের খোলস মোচনের জন্য নির্মের কোন হরমোনটি দায়ী? এই যে হরমোন, বাচ্চারা এই হরমোন নিয়ে অনেকগুলা কথা আছে। মোল্টিং তো তোমরা জানো, মোল্টিং নিয়ে কাজ করে হইতেছে একডাইসন হরমোন।
কোন হরমোন? এক্সাইটেশন হরমোন। কিন্তু এই রূপান্তরে হরমোনের ভূমিকা, এটা না পড়ে পরীক্ষাতে যাওয়া যাবে না। চলো তোমাদের একটু রূপান্তরে হরমোনের ভূমিকাটা দেখাই দিই। চলো, এই যে আসল জায়গাতে চলে আসছি আর কি আমরা। রূপান্তরে হরমোনের ভূমিকা একদম মানে ফাটাফাটি একটা জায়গা, প্রশ্ন আসার মতো। বাচ্চারা, ঘাসফড়িং এর রূপান্তরে অন্তঃকরা গ্রন্থি কাজ করে চারটা। কয়টা কাজ করে? চারটা। চারটার মধ্যে একটা হচ্ছে ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ। ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ, একটার নাম প্রোথোরাসিক গ্রন্থি, আরেকটার নাম কর্পোরা অ্যালাটা, আরেকটার নাম হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। তাহলে দেখো, ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ একটা, প্রোথোরাসিক গ্রন্থি একটা, কর্পোরা অ্যালাটা একটা, কর্পোরা কার্ডিয়াকা একটা। আমি যেটা বলি সেটা একটু জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো আর কি। ইন্টারসেরেব্রাল, সেরেব্রাল মানে মস্তিষ্কের একটা অংশ, তাহলে এটা থাকবে কোথায়? মস্তিষ্কে। এবং এখান থেকে একটা ট্রপিক হরমোন খরিতে হবে। ট্রপিক হরমোন মানে সে নিজে কাজ করবে না, আরেকজনের উপরে যে সে কাজ করবে, সেটার নাম হচ্ছে দেখো ইন্টার সেরিব্রাল থেকে খরিত হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন। প্রোথোরাসিকোট্রপিক হরমোন তার মানে এটা কি? ও প্রোথোরাসিক গ্রন্থির উপরে কাজ করবে। কাজ করার পরে বলবে, প্রোথোরাসিক গ্রন্থি তুই বেটা হরমোন ক্ষরণ কর, তুই বেটা হরমোন ক্ষরণ কর। তাহলে এখানে মূলত থাকবে কোথায়? এরা মস্তিষ্কে। ক্ষরণ করবে কি বলো? প্রোথোরাসিকোট্রপিক হরমোন, যার অপর নাম মস্তিষ্ক হরমোন। কেন? এটা মস্তিষ্ক থেকে ক্ষরণ হচ্ছে। আর এটা মূলত কাকে উদ্দীপ্ত করবে? প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। এখন এই যে প্রোথোরাসিক গ্রন্থি, এটাকে উদ্দীপ্ত করলো কে বলতো? উদ্দীপ্ত করছে কিন্তু এই যে দেখো প্রোথোরাসিকোট্রপিক হরমোন। এখন যখন এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করলো, এই প্রোথোরাসিক, থোরাক্স মানে বুক মানে বক্ষ, তার প্রোথোরাক্স থোরাসিক গ্রন্থি থাকবে কোথায়? অগ্রবক্ষে। আর এ বেটাই ক্ষরণ করবে সে বিখ্যাত হরমোন যার নাম এক্সাইটেশন হরমোন। যার নাম কি হরমোন? এক্সাইটেশন হরমোন। আর আমরা জানি ঘাসফড়িং এর মোল্টিং এর জন্য যেটা দায়ী সেটাই হইতেছে এই এক্সাইটেশন হরমোন। তাহলে এক্সাইটেশন হরমোন কই থেকে আসে? প্রোথোরাসিক গ্রন্থি। আবার বলো, প্রোথোরাসিক গ্রন্থি, ভুল যাতে না হয়। এরপর দিকে চলে আসো কর্পোরা অ্যালাটা। কর্পোরা অ্যালাটা থেকে দুইটা হরমোন ক্ষরণ হবে। মুখস্থ না, জিনিসটা বোঝো। জুভেনাইল হরমোন, গোনাডোট্রপিক হরমোন। ট্রপিক মানে উদ্দীপনা, ট্রপিক মানে উদ্দীপনা। জুভেনাইল হরমোন, ভাই জুভেনাইল বলতে মেডিকেলের ভাষায় বলো, যে কোনো ভাষায় বলো, কিশোর কিশোরীকে বোঝানো হয়, মানে কি বাচ্চাদেরকে। তাহলে বলো তো ঘাসফড়িং এর বাচ্চা দশার নাম কি ভাই? লার্ভা নাকি নিম্ফ? অবশ্যই নিম্ফ। আর গোনাডোট্রপিক, গোনাড মানে কি? গোনাড মানে কিন্তু জননাঙ্গ, পুরুষ প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্রের শুক্রাশয় বা ডিম্বাশয়। তো শুক্রাশয় বা ডিম্বাশয় কখন উদ্দীপনা পায় বা কখন তারা পরিপূর্ণ হয়? পূর্ণাঙ্গ বয়সে না? পূর্ণাঙ্গ বয়সে তো তারা মানে কর্মক্ষম হয়। তাহলে দেখো, জুভেনাইল হরমোন ক্ষরণ হয় নিম দশায়, আর গোনাডোট্রপিক হরমোন ক্ষরণ হইতেছে দেখো প্রাপ্তবয়স্ক ঘাসফড়িং এর। এবং এটা কি কাজ করে? জননাঙ্গের পরিণতি ঘটায়। তাহলে মুখস্থ না। এরপরে দেখো কর্পোরা কার্ডিয়াকা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভুল হওয়ার জন্য আর কি। কেন বলতেছি জানো? কার্ডিয়াকা মানে তোমরা সবাই জানো হৃৎপিণ্ড, কিন্তু কর্পোরা কার্ডিয়াকা নাম হৃৎপিণ্ড হইলেও এটা অবস্থান করে অন্য জায়গায়। এটা অবস্থান করে মস্তিষ্কের পেছনে গ্রাসনালীর দুই পাশে। দেখো কর্পোরা কার্ডিয়াকা নাম কার্ডিয়াকা, কিন্তু অবস্থান করতেছে গ্রাসনালীর কাছে, মস্তিষ্কের পেছনে গ্রাসনালীর কাছে। তাহলে প্রশ্ন আসলে এটার নাম কার্ডিয়াকা দেওয়া হলো কেন? কারণ এখান থেকে যে হরমোনটা খরিত হয়, সেই হরমোনটা ঘাসফড়িং এর হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে। দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা নাম কার্ডিয়াকা, বাট অবস্থান করতেছে মস্তিষ্কের পশ্চাৎভাগে গ্রাসনালীর দুপাশে। আর ক্ষরণ করে গ্রোথ হরমোন। ক্ষরণ করে কোন হরমোন? গ্রোথ হরমোন। তাহলে বাচ্চারা, ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ কি? প্রোথোরাসিকোট্রপিক হরমোন। এই হরমোন কাজ করতেছে প্রোথোরাসিক গ্রন্থির উপরে। প্রোথোরাসিক গ্রন্থি ক্ষরণ করতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এক্সাইটেশন হরমোন। কর্পোরা অ্যালাটা ক্ষরণ করে দুইটা, জুভেনাইল হরমোন আর গোনাডোট্রপিক হরমোন। জুভেনাইল মানে শিশু কিশোর বাচ্চা কাচ্চা মানে নিম দশায়, আর গোনাড মানে পরিণত দশায় এটা ক্ষরণ হবে। আর কর্পোরা কার্ডিয়াকা এটা হচ্ছে গ্রোথ হরমোন ক্ষরণ করে। এটা হচ্ছিল সবচেয়ে চমৎকার একটা জিনিস তোমাদের জন্য আর কি এটাতে। ওকে, চার ধরনের তো আমরা জানি অন্তঃকরা গ্রন্থি কাজ করবে এখানে। সবচেয়ে চমৎকার একটা জিনিস, এটা যদি বুঝতে পারো না মানে তোমার নিজের কাছেই ভালো লাগবে আর কি এটাতে। চলো, এক্সাইটেশন হরমোন। এরপরে দেখো তোমার কাছে আর কঠিন লাগবে না জিনিসগুলো ভাই, সহজ হয়ে যাবে আর কি, সহজ হয়ে যাবে সব। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কি বলে? পড়ানো শেষ। অসম্পূর্ণ রূপান্তর, ক্লিয়ার? অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থাকে বলা হয় নিম্ফ এবং নিম্ফ। আর লার্ভা কাকে বলা হয় বলো? সম্পূর্ণ রূপান্তর। কোন রূপান্তর? সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে বলা হচ্ছে লার্ভা।
চলো এরপরের দিকে চলে যাই, দেখি ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস পাল্টানোর প্রক্রিয়াকে কি বলা হয়? প্রক্রিয়ার নাম কি? প্রক্রিয়ার নাম কি তোমরা জানো? প্রক্রিয়ার নাম হচ্ছে কি বলতো? মোল্টিং। কি নাম? মোল্টিং। কিন্তু যে হরমোন সহায়তা করে তার নাম কি? হরমোনের নাম হচ্ছে এক্সাইটেশন হরমোন। ওকে। আর ইনস্টার কি? দুইটা খোলস মোচনের মধ্যবর্তী দশার নাম হচ্ছে ইনস্টার। ওকে। মেটামরফোসিস মানে কি? রূপান্তর। মেটামরফোসিস মানে কি? রূপান্তর, যেটা দুই প্রকার, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। চলে যায় 40। পতঙ্গের পুং এবং স্ত্রী জননতন্ত্রে বিদ্যমান কোনটা? মানে ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখো কোনটা থাকবে, মানে পুরুষ এবং স্ত্রী দুইটা ক্ষেত্রে কমন থাকবে কোনটা? খেয়াল করে দেখো, টেস্টিস, টেস্টিস শুধু পুরুষে থাকে, ওভারি শুধু মেয়েদের থাকে, ওভিডাক্ট মানে ডিম্বনালী, ডাক্ট মানে নালী, ওভি মানে হইতেছে ডিম, ওভাম মানে স্ত্রীতে থাকে। তাহলে বলো কমন থাকে কোনটা? অ্যাক্সেসরি গ্ল্যান্ড মানে সহায়ক গ্রন্থি। অ্যাক্সেসরি গ্ল্যান্ড মানে কোন গ্রন্থি? সহায়ক গ্রন্থি। সহায়ক গ্রন্থি এটা থাকে হইতেছে শুধু কমন, মাথায় রাখতে হবে। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি এরপরে আমাদের কি বলছে। হ্যাঁ 39 সি উত্তর রাইট অ্যান্সার। 40-এর উত্তরটা দাও দেখি। 41। মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটা ঘাসফড়িং তার পুঞ্জাকিতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পাই? তোমরা জানো ঘাসফড়িং এর প্রতিবিম্ব দুই ধরনের, একটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন, একটাকে বলা হয় সুপারপোজিশন। অ্যাপোজিশন মানে কি? মোজাইক প্রতিবিম্ব, যেটা সে দিনের বেলায় দেখে। আর সুপারপোজিশন নামে সুপার, বাট দেখে হইতেছে সন্ধ্যাবেলায়, মানে আবছা প্রতিবিম্ব। তাহলে সন্ধ্যাবেলায় কি হবে বলো তো? আবছা প্রতিবিম্ব হবে। তার মানে রাইট অ্যান্সার হবে সুপার পজিশন। রাইট অ্যান্সার হবে কোন পজিশন? সুপার পজিশন। ওকে। আর মোজাইকটা কি? মোজাইক দিনের বেলা মানে অ্যাপোজিশন, মানে কোন জিশন বলো? অ্যাপোজিশন। অ্যাপোজিশন রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সুপার পজিশন। সুপার পজিশন। চলো এরপরের দিকে আমরা একটু যাই আর কি, দেখি আমাদের কত 42। কংগ্লোবেট গ্রন্থি কার আছে ভাই? এটা একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন, যেটা বইয়ে সরাসরি দেওয়া নাই। এটা ঘাসফড়িং এর প্রশ্ন না, এটা হইতেছে ককরোচ বা তেলাপোকার প্রশ্ন, আরশোলার প্রশ্ন। আরশোলা। ওকে। আরশোলার দেহে এদের প্রজনন তন্ত্রে একটা অংশ থাকে যাকে বলা হচ্ছে কংগ্লোবেট। ওকে, কি বলা হচ্ছে? কংগ্লোবেট। এটা হইতেছে আরশোলা বা তেলাপোকার পুরুষ প্রজনন তন্ত্রের একটা অংশ। বাট এই কংগ্লোবেট বাদে আরেকটা জিনিস তো আসতে পারে না? আমরা জানি ঘাসফড়িং এর উদরে থাকে 11টা খণ্ড, আর তেলাপোকার উদরে থাকবে 10টি খণ্ড। মাথায় রাখো, তেলাপোকার উদরে থাকবে কয়টা খণ্ড? 10টি খণ্ড। আর কংগ্লোবেট কার থাকবে? তেলাপোকা বা ককরোচের ক্ষেত্রে থাকবে। তেলাপোকা বা, হ্যাঁ সুপার পজিশন রাইট অ্যান্সার। পিচ ব্লসম উত্তর দিচ্ছে, তারপর তমিমা উত্তর দিচ্ছে, মুরসালিন খাতুন উত্তর দিচ্ছে, ভেরি গুড মুরসালিনা খাতুন। চলো ব্রাশ বর্ডার কোথায় দেখা যায়? ব্রাশ বর্ডার কোথায় দেখা যায়? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে ধরে রাখো, এটা হচ্ছে তাদের মেসেন্টেরন, আর এটা হচ্ছে তাদের পশ্চাৎ পৌষ্টিক নালী। এই পশ্চাৎ পৌষ্টিক নালী এবং মেসেন্টেরনের মাঝখান থেকে এইখানে কিছু সুতা বের হবে, বুঝছো? এরকম কিছু সুতা বের হবে। এই যে এই সুতাগুলানকে বলে মালপিচান নালিকা। আর এই মালপিচান নালিকার ভেতরে অনেকগুলো ভিলাই থাকবে, যে এরকম ছোট 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 ভিলাই থাকবে, যারা কিনা অ্যাবজর্ব করবে, বুঝছো? বিভিন্ন জিনিস অ্যাবজর্ব করবে। এই অংশগুলো মিলেই তৈরি করবে ব্রাশ বর্ডার। এই অংশগুলো মিলেই তৈরি করবে কোন বর্ডার বলো তো? ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার। তাহলে ব্রাশ বর্ডারের প্রধান কাজ কি? শোষণ করা। ব্রাশ বর্ডারের প্রধান কাজ কি করা বলো তো? শোষণ করা। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? এটা তো মালপিজিয়ান নালিকা, লিখে দিলাম মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। বলো মালপিজিয়ান নালিকা কোন অঙ্গের সাথে জড়িত? রেচন অঙ্গ। কোন অঙ্গ বলো? রেচন অঙ্গ। রেচন অঙ্গ মানে কি? এক্সক্রিয়েটরি সিস্টেম, EXCR EATORY। আমাদের রেচন অঙ্গ যেরকম কিডনি। তাহলে দেখো রেসপিরেটরি সিস্টেম হবে না, ইন্সপিরেটরি সিস্টেম হবে না, স্নায়ুতন্ত্র হবে না, তাহলে হবে কোনটা? এক্সক্রিয়েটরি সিস্টেম, মানে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকাতে থাকে ব্রাশ বর্ডার, যাতে করে সে বিভিন্ন ধরনের দ্রব্য কি করতে পারে বলতো? বিভিন্ন ধরনের দ্রব্য যাতে সে খেতে পারে না, মানে অ্যাবজর্ব করতে পারে। খেতে পারে কথা বলাটা ভুল হয়েছে আর কি। চলো মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কত? পড়াই দিছি। মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য অলরেডি তোমরা জানো, কত মিলিমিটার বলো? 25 মিলিমিটার। কত মিলিমিটার? 25 মিলিমিটার। রাইট অ্যান্সার হবে 25 মিলিমিটার মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য। ওকে, 25 মিলিমিটার। 44-এর উত্তর হচ্ছে সি। চলো এরপরে দেখে যাই আর কি, আমরা দেখি ভাষা ডিফারেন্সিয়া কততম খণ্ডকে থাকে। ভাষা ডিফারেন্সিয়া কততম খণ্ডকে থাকে, এটা তোমরা অনেকে উত্তর দিতে পারো, বাট আমি উত্তর না দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই। চলো
এদের পুরুষ প্রজনন তন্ত্রের একটা অংশ দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। এটা এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রের অংশ এদেরটা। দেখো এই যে পুরুষ প্রজনন তন্ত্রের, এই যে দেখো একটা স্ট্রবেরির মতো, সবুজ স্ট্রবেরির মতো যে অংশটা, এটাকে বলে শুক্রাশয়। শুক্রাশয় থাকে দুইটা। শুক্রাশয়কে দেহের সাথে ঝুলে রাখে একটা লিগামেন্ট, যার নাম মিডিয়ান লিগামেন্ট। এটা আবার স্ত্রীদেরও থাকবে। এই মিডিয়ান লিগামেন্ট থেকে দেখো শুক্রাশয় ঝুলে থাকে। আর শুক্রাশয়, দুইটা শুক্রাশয় থেকে, এখানে একটা বোঝা যাচ্ছে, দুইটা শুক্রাশয় থেকে দুইটা নালী এসে, যাদের নাম হচ্ছে শুক্রনালী। যাদের নাম কি বলতো? শুক্রনালী। আর যেটাই শুক্রনালী সেটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। এই যে দেখো ভাস ডিফারেন্স। এই শুক্রনালীটা দেখো তো, এইখান থেকে বের হয়েছে, এরা এই জায়গাটাতে যুক্ত হয়েছে না? যে জায়গাটাতে যুক্ত হয়েছে এটা হইতেছে যে জিনিস নাম, সেটার নাম হচ্ছে ক্ষেপণ নালী। আর ক্ষেপণ নালী থাকে নবম উদরীয় খণ্ডকে। কোন খণ্ডকে বলো তো? নবম উদরীয় খণ্ডকে। বলো কোন খণ্ডকে? নবম উদরীয় খণ্ডকে। তাহলে বলো তো, এই যে ভাস ডিফারেন্স বা শুক্রনালী যুক্ত হয়েছে কত নাম্বার উদরীয় খণ্ডকে? নবম উদরীয় খণ্ডকে। মনে থাকবে? বাট এর সাথে একটা এক্সট্রা তথ্য জানাই রাখো, শুক্রাশয় অবস্থান করে কততম খণ্ডকে? 3, 4 এবং 5। এই যে দেখো শুক্রাশয় বা টেস্টিস এদের দেহে অবস্থান করে 3, 4 এবং 5 নম্বর দেহ খণ্ডকে। 3, 4 এবং 5 নম্বর দেহ খণ্ডকে। ক্লিয়ার? বুঝা গেছে এটাতে? আসো, এখানে একটা চমৎকার জিনিস পড়ে তোমাকে। চমৎকার জিনিসটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে দেখো একটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে স্পার্মাথেকা। এ ভাই, স্পার্ম মানে কি? শুক্রাণু না? এখানে তুমি একটা জিনিস দেখতে পাইতেছ, দেখো তো, এখানে একটা লেখা রয়েছে শুক্রথলি। শুক্রথলিতে কি থাকবে? শুক্রাণু জমা থাকবে। শুক্রথলিতে কি থাকবে? শুক্রাণু জমা থাকবে। আর স্ত্রীদের ক্ষেত্রে দেখো আরেকটা লেখা রয়েছে স্পার্মাথেকা। স্পার্মাথেকা মানেটা কি জানো? শুক্রধানী। লিখে দিচ্ছে, কি বলতো? শুক্রধানী। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার ভাবে লিখে নিই। শুক্রধানী। এই যে খেয়াল করে দেখো, দুইটার মধ্যে একটা জিনিস দেখো, শুক্রথলি, শুক্রধানী। ভুল যাবে ঠিক এখানে। শুক্রথলি আর শুক্রধানী দুইটার কাজই হতেছে শুক্রাণুকে জমা রাখা। কিন্তু মনোযোগ দাও তো, এটা তো পড়তেছে স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ। স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ আবার শুক্র, মানে শুক্রাণু কেন কথাটা আসবে? ঝামেলাটা হতেছে ঠিক এখানেই। মাথায় রাখো, নাম শুক্রধানী। শুক্র কথা শুনে এবার মনে করো না যে এটা পুরুষ প্রজনন তন্ত্রের অংশ। শুক্রধানী ইজ এ পার্ট অফ স্ত্রী প্রজনন তন্ত্র অংশ। শুক্রধানীর অপর নাম স্পার্মাথেকা। শুক্রধানীর কাজ হতেছে শুক্রাণুকে কিছুক্ষণ জমা রাখা। তাহলে বলো শুক্রধানী, নাম শুক্রধানী, কিন্তু এটা কিন্তু পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয়। এটা প্রজনন তন্ত্রের অংশ কোনটা? স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ। মাথায় কিন্তু একটু রাখতে হবে ভাই, এটা ভুল করা যাবে না। বোঝা গেছে এই জায়গাটাতে? এটা কিন্তু পরীক্ষাতে আসবে। তাহলে বলো ভাস ডিফারেন্সিয়া মানে কি? শুক্রনালী। শুক্রনালী কততম খণ্ডকে মিলিত হয়? নবম খণ্ডকে। তোমরা জানো সবাই, নবম খণ্ডকে কি তৈরি হয় বলো? ক্ষেপণ নালী। কোন নালী? ক্ষেপণ নালী তৈরি হয় নবম খণ্ডকে। গুরুত্বপূর্ণ জিনিস শেষ। ক্ষেপণ নালী তৈরি হয় নবম খণ্ডকে। তাহলে 45 উত্তর হচ্ছে 3। চলো এরপরে দেখে চলে যাই। দেখো ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটি সঠিক? দেখি এদের সঠিক কোনটা। শরৎকালে ডিম দেয়। আচ্ছা, ও সরি, সঠিক নয় কোনটা? এই যে দেখছো, ভুল করে ফেলেছিলাম। আচ্ছা, যৌন দ্বিরূপতা দেখা যায় অবশ্যই। পুরুষ ঘাসফড়িং, স্ত্রী ঘাসফড়িং আলাদা, তার মানে এটা সঠিক, এটা উত্তর না। ড্রিম সেন্ট্রাল ইসিথাল, সেন্ট্রাল ইসিথাল মানে এদের কুসুম থাকে মাঝখানে, এটাও সঠিক, এটাও তাহলে উত্তর না। শরৎকাল পর্যন্ত ডিম দেয়, এটাও সঠিক। শীতকালে বন্ধ থাকে। শরৎকাল পর্যন্ত ডিম দেয়, শীতকালে এদের পরিস্ফুরণ বন্ধ থাকে। রূপান্তর আমরা জানি অসম্পূর্ণ। কেন? কারণ ছোট ঘাসফড়িং আর বড় ঘাসফড়িং দেখতে একই রকম, এই জন্য এদের রূপান্তর অসম্পূর্ণ। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা রে ভাই? রাইট অ্যান্সার হবে কোনটা বলো? 46 এর উত্তর হচ্ছে সি, মানে গ। 46 এর উত্তর হচ্ছে গ। উত্তর কে দিচ্ছে? 45। ঐশী উত্তর দিয়েছে 46 এর উত্তর সি। ভেরি গুড। 47 চলে আসি। ঘাসফড়িং এর পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয়, একটু আগে দেখা দিচ্ছি। পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয়, দেখি উত্তরটা কে দেয়। শুক্রাশয়, শুক্রনালী, শুক্রথলি নাকি শুক্রধানী? এই উত্তরটা দেখি কে তোমরা আর কি দাও, আর কি দেখা যাক। এটা পারা উচিত তোমাদের, এটা তোমাদের পারা উচিত। আর মাত্র 3-4টা প্রশ্ন আছে, দেখি এটা কে দেয় উত্তর। 47-এর সবার আগে উত্তরটা কাটটা পাই আর কি আমি। সাতচল্লিশের উত্তর দিয়েছে জয়িতা, 47-এর ডি। আচ্ছা দেখি, জয়িতা উত্তর হয় নাই 47-এর উত্তর তোমার। পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয় কোনটা? নিষাদ উত্তর দিয়েছে
মোরসালিনা খাতুন উত্তর দিয়েছে। ভেরি গুড, 47-এর এ। একটু আগে বললাম, তোমরা মনোযোগ দাও না ভাই। শুক্রধানী, নাম শুক্রধানী, বাট থাকে কি স্ত্রী প্রজনন তন্ত্রে। কোন প্রজনন তন্ত্রে? স্ত্রী প্রজনন তন্ত্রে থাকে শুক্রধানী, যার অপর নাম স্পার্মাথিকা। যার অপর নাম কি থিকা বলো বাবা? স্পার্মাথিকা। দেখছো ভুলটা হবে কোথায়? বেবি আক্তার উত্তর এ। ঠিক আছে বেবি আক্তার, থামো। রোজিনা, রজনী, ভেরি গুড। চলো 48, নির্মের কোন ঘাসফড়িং কোনটি ঘাসফড়িং এর প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? এই যখন আমি পড়াইলাম অমাটিডিয়াম, প্রতিসরণশীল অঙ্গ কোনটা বলো? কর্নিয়া। না রে ভাই, কর্নিয়া না। কর্নিয়া তো কাজ করে কিসের মতো? লেন্সের মতো। ওকে, ক্রিস্টালাইন কোন কোষ? ওকে, এটা নাকি ক্রিস্টালাইন কোন, নাকি কর্নিয়াজেন কোষ? না, কর্নিয়াও হবে না। প্রতিসরণশীল অঙ্গের ক্ষেত্রে দেখো, এই যে দেখো কর্নিয়াজেন কোষও না, তাহলে ক্রিস্টালাইন কোন কোষ আর ক্রিস্টালাইন কোন, এই দুইটার মধ্যে উত্তর হবে আর কি। দেখি উত্তরটা কে দেয় আর কি, তোমরা উত্তরটা কে দেয়? ক্রিস্টালাইন কোন কোষ আর ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে কোনটা? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে কোনটা? খুবই 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 সহজ একটা অংশ, খুবই সহজ একটা অংশ। বলো উত্তর দাও এটাতে। ক্রিস্টালাইন কোন হবে। রাইট অ্যান্সার কোনটা হবে? ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন কোষ দিও না বাবা, ক্রিস্টালাইন কোন হবে উত্তর। 48-এর উত্তর হচ্ছে ডি। ভেরি গুড, নিশাদ উত্তর দিয়েছে। এরপর মুরসালিনা উত্তর দিয়েছে। লাকি আক্তার, ভেরি গুড ভাই। চলো 49, নিচের কোন প্রাণীটি পঙ্গপালভুক্ত? এ ভাই বলে দিতেছে লোকাস্ট। পঙ্গপাল মানেটা কি? একদম সহজ প্রশ্ন, সহজে। ঘাসফড়িং কত কিলোমিটার যেতে পারে একদিনে? 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, তাই না? চলো এরপরে দেখে চলে যায় আর কি। দেখি 50 নাম্বার, ঘাসফড়িং এর রক্তের নাম কি? আমরা যে এদের একটা গহ্বর থাকে, গহ্বরের নাম হইতেছে হিমোসিল। সিল মানে গহ্বর, আর গহ্বরের ভেতরে যে রস থাকবে সেই রসের নাম হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ। তাহলে 50-এর উত্তর, 50-এর উত্তর দেখি কে উত্তর দেয়। 50-এর উত্তর হচ্ছে এ। ইয়েস, ভেরি গুড। সবার আগে হচ্ছে এইটা, হিমোলিম্ফ। এটা হচ্ছে মূলত আমাদের 50-এর উত্তর। তাহলে বলো 50-এর উত্তর কোনটা আমাদের আসবে? 50-এর উত্তর আসবে হচ্ছে এ। এবং এর পরবর্তীতে আমরা কোথায় যাব? পরবর্তীতে আমাদের থ্যাংক ইউ চলে যাব আর কি আমরা। ওকে, সো আজকে তোমাদের মূলত এতটুকুই ক্লাস থাকলো আর কি। সবাই কেমন বুঝলে আমাকে? মনে হয় তোমাদের হাতে এক মিনিটের মতো আমি একটু সময় দিই, তোমাদের সাথে একটু কথা বলি। তোমাদের পরীক্ষা হবে কবে? তোমাদের পরীক্ষা হবে আজকে কত তারিখ? 5 তারিখ। 7 তারিখে তোমাদের সন্ধ্যায় 7টার দিকে আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিব। 10টার দিকে যেহেতু ক্লাস হবে, তাহলে 3 ঘন্টার মধ্যে তোমরা একটু পরীক্ষাটা দিয়ে দিবে। আর হ্যাঁ, অবশ্যই বই দেখে পরীক্ষা দিবা না। যুদ্ধটা নিজের সাথে করো, নিজের মনে ইনসাফ কায়েম করো, যাতে করো না যে তুমি তোমার নিজের কাছ থেকে সর্বোচ্চটা পরীক্ষা দিছো তুমি। আর এরপরে তোমাদের যদি কোনো কিছু দরকার হয় আমাকে জানাও, কমেন্টসে জানিও, আমি চেষ্টা করবো। আর ক্লাসটা কেমন লাগলো, কেমন বুঝলে, এটা একটু তোমাদের সবার আমি একটু কমেন্টসে যাচ্ছি আর কি। ওকে, সো তোমাদের কমেন্টসের অপেক্ষায় আর কি আমি বলতে পারো কেমন লাগলো। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, ফ্রি ক্লাস করাচ্ছি আর কি না তোমাদের। আর হ্যাঁ, বায়োলজি লাভার্স ইউটিউব চ্যানেলে যারা যারা তোমরা রয়েছো আর কি, তোমাদের আরো বেসিক ক্লাসগুলো বায়োলজি লাভার্স, LOVERS, বায়োলজি লাভার্স ইউটিউব চ্যানেলে তুমি এখন এই যে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো আর কি। ওকে, যাতে করে আরো দুর্দান্ত ক্লাসগুলো তুমি এখানে পেয়ে যাবা। আর বিদ্যার্থীর সাথে তো পথ চলা আরো সামনে অনেক কিছুই হবে। আমি জানি তোমরা অনেক অনেক কষ্ট করছো, অনেক মানসিকভাবে তোমরা ভেঙে পড়ছো, বাট একটাই কথা, এভরি ডগ হ্যাজ ইটস ডে। শেষ পর্যন্ত না শুধু টিকে থাকো, দেখো না গেম চেঞ্জ হয়ে যায়। শুধুমাত্র সৃষ্টিকর্তা বলেছেন একটু ধৈর্য ধারণ করে এবং কষ্টটা করো। এখন লাফাঙ্গাগিরি আর করো না, জাস্ট একটু কষ্টটা করো, দেখবা যে ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো কিছু হবে। একসাথে আমরা সেলিব্রেট করবো আর কি। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই। ক্লাসটা হয়েছে, মনে হয় না এতক্ষণ ক্লাস করেছে। হ্যাঁ, আমরা প্রায় 1 ঘন্টা 50 মিনিট ক্লাস করে ফেলছি। আলহামদুলিল্লাহ। বিমা অনেক ভালো, থ্যাংক ইউ। জয়িতা, বুঝে গেছে কিনা? তোমাদের উপকৃত হলেই আমি খুশি, যাতে তোমাদের এই টাইমটা যাতে নষ্ট না হয়। একটা অধ্যায় ঘাসফড়িং এর মোটামুটি ভাই কমপ্লিট করে দিচ্ছি ভাই। ওকে, পিডিএফ আমি তোমাদের পিডিএফ তো দেখে পড়াচ্ছি, অন্য সিস্টেমে পড়াচ্ছি, কিন্তু শুধু প্রশ্ন ব্যাংক সলভ এইভাবে না আর কি।
হ্যাঁ, মোটামুটি প্রতি পরীক্ষাটাই ডেট যেটা থাকবে, রুটিন তো দেওয়া হয়েছে, রুটিন অনুযায়ী 7টায় পরীক্ষা হবে। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব আর কি, এটাতে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব এটাতে। আচ্ছা, আমার জন্য তো কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আমাদের ইয়ে ক্লাস করতেছে, তুমিমা ক্লাস করছে, তুমি অনেক ভালো ক্লাস করতেছো, ভেরি গুড, ক্যারি অন। ওকে, ওয়ালাইকুম আসসালাম।